আসসালামু ওকে, থ্যাংক আলাইকুম। ইউ। আজকে ক্যাম্পাস রেডিওর ফেসবুক লাইভে আমরা যুক্ত হয়েছি। আজকে আমাদের এই ফেসবুক লাইভের উদ্দেশ্য হচ্ছে যে আমরা 10ই সেপ্টেম্বর 2002 সাল থেকে এই সুইসাইড নিয়ে কাজ করা হয় বিশ্বব্যাপী সমগ্র বাংলাদেশে। তো সেই ধারাবাহিকতায় আমাদের এই প্রোগ্রামটি গত 10ই সেপ্টেম্বর করার কথা ছিল, কোনো একটা কারণে আমরা সেখানে যুক্ত হইতে পারি নাই। তো আমরা আজকে প্রোগ্রামটি পডকাস্ট করতেছি। আজকে আমাদেরকে এই ক্যাম্পাস রেডিও ফেসবুক লাইভে যারা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। এবং আমি মনে করি আজকে আমাদের সাথে অনেক চমৎকার দুজন মানুষ যুক্ত হয়েছেন, যারা বিভিন্ন ধরনের সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত আছেন এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় যুক্ত থাকেন। আজকে আমাদের এই টপিকটা হচ্ছে সুইসাইড নিয়ে। তো আমাদের বর্তমানে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বা ইয়াং তরুণ যারা রয়েছেন তাদের মধ্যে আসলে সুইসাইড প্রবণতাটা বা আত্মকেন্দ্রিক যে একটা আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাটা, এটা লক্ষ্য করা যায় বেশি করে। তো তারই ধারাবাহিকতায় আজকের এই আমাদের ফেসবুক লাইভে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এই সুইসাইড সম্পর্কিত। অর্থাৎ কোন কোন বিষয়গুলো আসলে আমাদের এই সুইসাইড নিয়ে কাজ করা দরকার এবং কোন কোন বিষয়গুলো আসলে সুইসাইডের সম্পর্কিত সাথে মানে কারণ হয়ে দাঁড়ায় আত্মহত্যা করার ক্ষেত্রে, এবং এর প্রতিরোধ কি হতে পারে, এবং আমাদের বর্তমান যারা অ্যাটেম্প্ট নিয়ে থাকে তাদের উদ্দেশ্যে আমাদের বিভিন্ন ধরনের আলোচনা হবে। তো আজকে এই আলোচনায় যুক্ত হয়েছেন আমাদের সাথে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং ডিপার্টমেন্টের আমাদের শ্রদ্ধেয় প্রিয় স্যার কাজী এমডি ইউসুফ স্যার। স্যারকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম আমাদের আজকের এই লাইভে যুক্ত হওয়ার জন্য। আমাদের মাঝে আরেকজন যুক্ত হয়েছেন সুইসাইড প্রিভেনশন ইউথ সোসাইটির চিফ অ্যাডভাইজার হিসেবে যিনি যুক্ত আছেন এবং দীর্ঘদিন যাবৎ সেখানে কাজ করতেছেন কিভাবে আসলে সুইসাইডকে মানে রিডিউস করা যায় বা ডিক্রিজ করা যায়। তো জাহাঙ্গীর নাকির স্যার যিনি আমাদের মাঝে যুক্ত হয়েছেন, স্যারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের মাঝে যুক্ত হওয়ার জন্য। তো আমরা আলোচনার এই পর্যায়ে আমি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ সেশনটি ক্যাম্পাস রেডিও ফেসবুক পেজে দেখতেছেন, সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনার টাইমলাইনে অথবা আপনার কোনো বিভিন্ন ধরনের গ্রুপে শেয়ার দিয়ে দিবেন, কারণ বিভিন্ন ধরনের আপনার আশেপাশের ফ্রেন্ড বন্ধু ছোট ভাই বড় ভাই অনেকে হয়তোবা বিভিন্ন ধরনের ট্রমার মধ্যে থাকে, তারা আসলে বিভিন্ন ধরনের সুইসাইডের যে অ্যাটেম্প্ট নেওয়ার যে মানে সিস্টেমটা বা আগ্রহ প্রকাশ করে, তারা যেন আজকে না পারে সেই দিকে লক্ষ্য রাখতে পারে এবং তারা যেন আজকের এই আলোচনা সম্পর্কে জানতে পারে। অর্থাৎ আমরা আসলে কেন সোসাইটির দিকে যাই এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এজন্য বলবো সবাইকে যেন আমাদের এই লাইভ সেশনটি শেয়ার করে এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আজকের এই লাইভ নিয়ে। এবং পাশাপাশি আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে আমাদের গেস্টদের উদ্দেশ্যে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা আশা করব স্পেসিফিক্যালি আমাদের গেস্টদের কাছ থেকে উত্তরগুলো পেতে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহাঙ্গীর নাকির স্যার, ওনার কাছে একটা ছোট্ট প্রশ্ন নিতে চাই। যে আমি জানি যে আসলে আপনি দীর্ঘদিন যাবত একটি প্রতিষ্ঠানে কাজ করতেছেন চিফ অ্যাডভাইজার হিসেবে, সুইসাইড প্রিভেনশন ইউথ সোসাইটিতে কাজ করতেছেন। তো আমি আপনার কাছ থেকে জানতে চাইবো আসলে আত্মহত্যা আসলে কেন মূলত মানুষ, শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ আত্মহত্যার দিকে আসলে ধাবিত হয়, মানে কোন বিষয়গুলো নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করার ফলে আপনার কাছে আসলে কি মনে হয়েছে যে কোন বিষয়গুলোর কারণে আসলে মূলত প্রাথমিকভাবে আত্মহত্যার দিকে মানুষ ধাবিত হয়ে থাকে? ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যে ক্যাম্পাস রেডিও এই ধরনের একটা আয়োজন করার জন্য। আসলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই মুহূর্তে আমাদের দেশে, শুধু আমাদের দেশে না, বিশ্ব পরিমণ্ডলেও কিন্তু এই সুইসাইড একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে এই ইদানিং বিশেষ কয়েকটা বছরের যদি আমরা স্টাডি করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের আসলে এই সুইসাইডের প্রবণতাটা খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। যদি আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেখি তাহলে দেখা যাচ্ছে যে প্রতি 40 সেকেন্ডে পৃথিবীতে একজন বিদায় হচ্ছে, সুইসাইড করছে। এবং আন্তর্জাতিক যে স্বাস্থ্য সংস্থা WHO তথ্য অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বে আত্মহত্যা করছে প্রায় 8 লাখ মানুষ। দিনে এই হার 2191 জন এবং প্রতি লাখে 16 জন।
আর উন্নয়নশীল দেশগুলো যদি আমরা দেখি, বিশ্লেষণ করি, তাহলে দেখা যাচ্ছে যে বিগত 50 বছরে উন্নয়নশীল দেশগুলোতে আত্মহত্যার হার বেড়েছে 60%। তো আসলে 15 থেকে 19 বছর বয়সী যারা, এই 15 থেকে 19 বছর বয়সী যারা মানে সুইসাইড করছে, যদি মৃত্যুর সর্বোচ্চ মানে কারণ যদি আমরা মূল্যায়ন করি, তাহলে এটাকে মানে 4th পজিশন সারা ওয়ার্ল্ডে। 15 থেকে 29 বছর বয়সী মানে মানুষ সুইসাইড করছে, এই মানে যে কারণগুলোতে মৃত্যুবরণ করছে, আত্মহত্যা করছে, মানে মৃত্যুবরণ করছে, তার মধ্যে আত্মহত্যা হচ্ছে 4th পজিশন। তাহলে এটা দেখা যায় যে এটা একটা মানে কি ভয়াবহ চিত্র। বাংলাদেশে আমি আসলে কিছু মানে অ্যানালাইসিস করার জন্য আসলে একটু বোঝার সুবিধার্থে আমি এটা বলছি। বাংলাদেশে দেখা যায় যে আত্মহত্যা করছে প্রতি বছরে 13,000 মানুষ। এটা যদি প্রতিদিনকে আমরা ক্যালকুলেশন করি, তাহলে প্রতিদিন 35 জন এভারেজে আত্মহত্যা করছে। এবং আত্মহত্যার সূচকে বিশ্বে বাংলাদেশের অবস্থান কিন্তু 10। মানে আমরা মানে যদি সারা বিশ্বে যে দেশগুলোর সংখ্যা ক্যালকুলেশন করি, তাহলে আপনারা বুঝতে পারছেন যে 10ম স্থান আত্মহত্যা। আমাদের কাছে আরেকটা ভয়াবহ চিত্র আছে, যেহেতু ক্যাম্পাস টিভি আমি যত শুনেছি ইউনিভার্সিটিগুলোতে কভার করছে, এই জন্য এটা আজকের এই আলোচনাটা আমি খুবই গুরুত্বের সাথে বিবেচনায় আনছি। 2021 সালে করোনা যেই সময়টা ছিল, সেই সময় দেখা গেছে যে 101 জন শিক্ষার্থী আত্মহত্যা করছে। এটা আসলে আমরা দেখছি যে মানে বিভিন্ন পত্রপত্রিকা এবং বিভিন্ন যে নিউজগুলো এসছে, অনেক নিউজ তো আসে না, তো যে নিউজ আসছে তাতে দেখা যাচ্ছে যে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে 101 জন আত্মহত্যা করেছে 2021 সালে। এই আত্মহত্যার 61% আবার কিন্তু পাবলিক ইউনিভার্সিটি। আমাদের একটি অর্গানাইজেশনের তারা বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোকে অ্যানালাইসিস করে তারা একটা রিপোর্ট আমাদের সামনে এনেছে। সেটা হচ্ছে 2022 সালে দেখা যাচ্ছে যে 513 জন সুইসাইড করেছে, মানে শিক্ষার্থী। আমি অন্যান্য জনগোষ্ঠীর কথা বলছি না, শুধু শিক্ষার্থীর কথা বলছি। 2023 সালে এই সংখ্যাটা ছিল 532 জন। এখন আমরা এই 532 জনকে আমরা যদি দেখি, তাহলে শুধুমাত্র স্কুল ছাত্রছাত্রী 227 জন, আর 140 জন কলেজ ছাত্রছাত্রী, এবং বিশ্ববিদ্যালয় থেকে আত্মহত্যা করেছে 98 জন, এবং মাদ্রাসা শিক্ষার্থী 48 জন। এটা কিন্তু আচল ফাউন্ডেশনের একটা স্টাডি থেকে আমি এই তথ্যটা দিচ্ছি। এবং এই আত্মহত্যার 60% কিন্তু মেয়ে, আর 44% হচ্ছে স্কুল শিক্ষার্থী। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন মানে মানে কতটা ভয়ঙ্কর চিত্র আমাদের জন্য। তো আপনি বলেছেন এই আত্মহত্যার কারণগুলো কি, কেন আত্মহত্যা করছে। আমরা আসলে সুইসাইড প্রিভেনশন ইউথ সোসাইটি যে আমাদের ফেসবুক গ্রুপ আছে, আমরা এখানে যে অ্যানালাইসিসগুলো করি, আমরা সম্প্রতি একটা স্টাডি শুরু করেছি যারা এই পোস্টগুলো দিচ্ছে, বা আমরা এই সমস্ত অ্যানালাইসিস করে, এবং একই সাথে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত ঘেটে যেই জিনিসগুলোকে আমরা কারণ হিসেবে বিশ্লেষণ করেছি, দেখা যাচ্ছে যে অধিকাংশ ক্ষেত্রেই মানে প্রেম ঘটিত মানে রিলেশন জনিত কারণে আসলে এই সুইসাইড হয়। অভিমান, তারপরে মেন্টাল স্ট্রেস, পারিবারিক কলহ এবং পারিবারিক নির্যাতন, পড়াশোনার অত্যধিক চাপ, পরীক্ষা ভীতি, এবং রেজাল্ট, পরীক্ষার রেজাল্ট, এটাও একটা কারণ, অন্যতম কারণ। তারপর যৌন হয়রানি এবং অপমান, এরপরে যেটা হচ্ছে যে সাইবার বুলিং। সামাজিক অস্থিরতাও কিন্তু এই আত্মহত্যার একটা অন্যতম কারণ। তারপর আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব, জব নেই। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা আমাদের এই যিনি আছেন আজকে আমাদের গেস্ট অন্যজন, উনি তো একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তো সেই হিসাবে উনি বলতে পারবেন যে আমরা যে শিক্ষা দিচ্ছি, আমরা যে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের সন্তানদেরকে বেড়ে তুলছি, সে কি
এটা কি কর্মমুখী কোনো শিক্ষা ব্যবস্থা, বা সে যে এই কর্ম মানে এই শিক্ষা থেকে সে যে কোনো কর্মে যেতে পারবে বা নিজেকে দক্ষ হিসেবে দাবি করতে পারবে, এটা কি আসলেই সম্ভব? এটা একটা বিষয়। আমরা কি করি, গতানুগতিক ট্র্যাডিশনাল শিক্ষার মধ্য দিয়ে ওদেরকে কিন্তু একটা সার্টিফিকেট দিই, আর এই সার্টিফিকেট পাওয়ার পরে কি করে সে বিসিএস এর জন্য তথাকথিত নোটবুকগুলো মুখস্থ করে ঠোঁটস্থ করে দেন বিসিএস পরীক্ষা বা সরকারি চাকরির জন্য ঝাঁপিয়ে পড়ে। আসলে দেখা যাচ্ছে কি যে যারা এই প্রতিযোগিতায় যাচ্ছে তারা মুখস্থ করে তথাকথিত মেধাবী হিসেবেই কিন্তু তারা নিজেদেরকে প্রকাশ করছে। বেসিক্যালি যে আমরা যে মানে এই মানে সমাজের জন্য বা এই রাষ্ট্রের জন্য যেই জনশক্তিটা চাচ্ছি, আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু সেটা কিন্তু আসলে আমাদেরকে দিতে পারতেছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার আছে। এটা আমি মনে করি যে এটা অন্যতম কারণ। আনএমপ্লয়মেন্টও কিন্তু একটা বিরাট সমস্যা, যার কারণে তার রিলেশনের ক্ষেত্রে এটা সমস্যা তৈরি করছে, পারিবারিক কলহ তৈরি করছে, তারপর সামাজিকভাবে সে অবদমিত হচ্ছে, অবহেলিত হচ্ছে। এই সমস্ত কারণে আসলে আমরা আসলে দেখতে পাচ্ছি যে এই আত্মহত্যার পিছনে যে মূল কারণগুলো, এগুলোই মূলত আসলে বিভিন্নভাবে বিশ্লেষণ করলে এগুলাই বের হয়ে আসে। তো আমরা আলোচনা করি, কিন্তু আসলে এটা ভাবে মানে গোটা দেশের মানুষ এবং যারা দায়িত্বে আছেন আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, তাদেরকে কিন্তু এই জায়গাগুলোতে আসলে খুব বেশি নক করতে হবে। কারণ আমরা জানি যে এখন আমরা একটা মানে অন্যরকম একটা দেশে অবস্থান করছি। আমরা একটা মুক্ত স্বাধীনতার মধ্য দিয়ে আমরা একটা অর্জন করেছি ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে, এমন একটা সময়। এবং আমাদের প্রধান উপদেষ্টাও গতকালকে বলেছেন যে বিভিন্ন ক্ষেত্রে উনি সংস্কারের কথা বলছেন। কিন্তু আমার কাছে অবাক লাগলো যে শিক্ষা ব্যবস্থার সংস্কারের ব্যাপারে কিন্তু হয়তো হয়তো ওনারা ভাবছেন, হয়তো হয়তো আগামীতে হয়তো ভাববেন। তো যাই হোক, আমি মানে এই জায়গাটাতেই আমি অ্যাড্রেস করতে চাই যে এই কারণগুলোই আসলে মূলত আত্মহত্যার মূল কারণ। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের প্রশ্নের উত্তর পেয়েছি, এবং আমি মনে করি যে আমাদের দর্শক যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে, তারাও প্রশ্নের উত্তর পেয়েছেন। তো আমি আমাদের শুরুতে আমাদের কাজী ইউসুফ স্যারের কাছে যেতে চাই একটা কমেন্ট বক্স থেকে একটা প্রশ্ন নিয়ে। সেটা হচ্ছে যে, আচ্ছা, প্রশ্নটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কায়ুমউদ্দিন ভাই লিখেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শতাংশ কেন বেশি বলে মনে করেন? আসলে আমি স্যার যেহেতু আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে, আমরা ইতিপূর্বে আলোচনা শুনেছি আসলে যে আত্মহত্যা নিয়ে আসলে কি কি কারণ থাকতে পারে। আমরা আরো প্রশ্নে যাব, তো আমি যাচ্ছিলাম স্যারের কাছ থেকে প্রশ্ন উত্তরটা। থ্যাংক ইউ। আচ্ছা, আমি কাইয়ুমকে ধন্যবাদ জানাচ্ছি। একেবারে মনে হচ্ছে আমি যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই ব্যাপারটাই আমার সামনে তুলে নিয়ে আসলো, যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসলে কেন হারটা বেশি। আসলে এটাই খুবই অ্যালার্মিং। এখানে স্যার যেটা বলেছে আমি একটু গভীর থেকে বলতে চাই। ধরেন ঠিক আছে, এই যুক্তিটা আমি মানি যে প্রেমে ব্যর্থতা বা রোমান্টিক কোনো সিচুয়েশনে গিয়ে ব্যর্থ হয়ে আত্মহত্যা করা, এই প্রবণতাটা খুবই বেশি। বা আমরা যদি এটাকে লাইন আপ করি যে প্রথম কোনটা আসবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে, তাহলে প্রেমের বিষয়টা আসতে পারে। কিন্তু তারও পিছনে যদি আমরা একটা তাকাই, যে প্রেম করাটা আমরা শিখছি কিভাবে? একটা সিনেমা দেখে, একটা উপন্যাস পড়ে, একটা গল্প দেখে, বা কোনো একটা রোমান্টিক সিনারি দেখে, যেখানে আমাদেরকে প্রলুব্ধ করছে যে প্রেমিকা যদি না মানে হার মানা যাবে না, জীবন দিয়ে দিতে হবে। উপন্যাসে যদি কখনো নায়ক মৃত্যুবরণ করে, তাকে সেরা দেখানো হচ্ছে। হৈমন্তী গল্পে হৈমন্তী মারা গেছে কিন্তু তাকে অমর দেখানো হচ্ছে, রবীন্দ্রনাথ আরো আগেই দেখাচ্ছে। তার মানে কি, আমরা যখন আমাদের এই বিশদ বিশদ গল্পগুলোতে আত্মহত্যাকে আমরা যখন প্রলুব্ধ করছি, আত্মহত্যাকে আমরা যখন হিরোইজমে রূপ দিচ্ছি, তখন কিন্তু সেটা আমাদের এই ছাত্ররা ইমোশনালি মাইন্ডে নিয়ে নিচ্ছে। যখন আমরা একটা কাহিনীকে দেখছি যে একটা ছেলে আত্মহত্যা করেছে যে কোনো একটা কাহিনী, এটার আমরা বিপক্ষে পক্ষে কিন্তু আমরা অনেক যুক্তি দেখি, যে হ্যাঁ তার আত্মহত্যা করার অনেক যুক্তি ছিল, সে অনেকদিন প্রেশার কুকারে ছিল, অনেকদিন এই প্রবলেম ছিল। এখন কিভাবে প্রেম করতে হয় এটার কিন্তু আদৌ কোনো সংজ্ঞা নাই। মানুষ একটা মাইন্ডসেট আপনি ইউনিভার্সিটিতে আসছে, এসে তার ধারণা যে ইউনিভার্সিটি তার প্রেম হবে, তার ধারণা তাকে প্রেম করতে হবে। যখনই সে একটা অসম প্রেম করতে যাচ্ছে, প্রেমে সে ব্যর্থ হচ্ছে, সে ইমোশনাল একটা ডিসিশন নিচ্ছে। মোর দ্যান 90% বেসিক ডিসিশন তাকে ইমোশনালি নিতে হচ্ছে। সিমিলারলি আবার কেন আরেকটা পয়েন্ট আসছে আমার মাথায়, আমি যেহেতু নিজেও দেখতে আমাকে স্টুডেন্টের মতো লাগছে, আমি খুবই খুবই ইন্টেন্সিভলি আমি স্টুডেন্টদের সাথে মিশি। পাবলিক ইউনিভার্সিটিতে কেন সুইসাইডের প্রবণতা বেশি প্রাইভেট ইউনিভার্সিটির তুলনায়, এটা আরেকটা পয়েন্ট আমাকে মেনশন করতেই হচ্ছে। যখনই প্রত্যন্ত গ্রাম থেকে একটা ছেলে উঠে আসে বা একটা মেয়ে উঠে আসে,
সে বাড়ি থেকে প্রথম দিন ক্লাস করতে যাওয়ার আগেই তার বাবা মা বা তার ফ্যামিলি ধরে নেয় যে হি ও শি ইজ গোয়িং টু বি সামথিং বিগ, সে বড় কিছু হতে যাচ্ছে। এই যে এই যে শিক্ষার জন্য আসা আর বড় কিছু হওয়া, দুইটার মধ্যে একটা বিস্তর গ্যাপ আছে। আমরা যখনই একটা ছেলে বা একটা মেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছে পড়াশোনা করার, আমি একটু রিমাইন্ডার করতে চাই, পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া মানে হচ্ছে তুমি কিছু করার একটা সুযোগ পেয়েছো, কিছু যে তুমি করে ফেলবা বিষয়টা এমন না। শিক্ষার একেবারে মূল উদ্দেশ্য এটা নয় যে আমরা তোমাকে সার্টিফাই করি না যে তুমি চাকরি পাবা, আমরা তোমাকে সার্টিফাই করি তুমি এই জ্ঞানগুলো অর্জন করবা। এখানে কোনো ইউনিভার্সিটি কিন্তু কাউকে এই বিষয়টা দিতে পারে না। সো যখনই একটা ছেলে বা একটা মেয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে পাবলিক ইউনিভার্সিটিতে আসে, শুধুমাত্র যে তার ড্রিম থাকে বিষয়টা এমন না, তার ফ্যামিলির একটা ড্রিম থাকে, তার সোসাইটির একটা ড্রিম থাকে, তার স্কুলের একটা ড্রিম থাকে। প্রত্যেকটা ড্রিম এক একটা করে তার মাথায় ত্যাগের মতো করে বসে যায়। যখনই সে দেখে যে আমার দ্বারা এগুলো হচ্ছে না, তখন তার জীবনটাকে সে মূল্যহীন ভাবা শুরু করে, যেটা আমাদের জন্য খুবই খুবই হতাশাজনক। আমি যদি একটা উদ্ধৃতি তৈরি করি, যে আমি একটু আগে বলেছি যে উপন্যাসে, গল্পে, আলোচনায় সুইসাইডকে হিরোইজম হিসেবে দেখানো হচ্ছে। সুশান্ত পালকে আমরা সবাই চিনি, আমরা যারা সুশান্ত পালের কাহিনী শুনেছি, সে প্রত্যেকটা জায়গায় সে বলে যে সে বিষ পান করতে চেয়েছিল বিশেষ কারার হওয়ার আগে, সে মরে যেতে চেয়েছিল। কেন সে মরে নাই, এজন্য সে বিশেষ কারার হয়েছে। তার মানে কি, তার গল্পে সে সুইসাইড করতে চেয়েছিল, এই গল্পটাকে সে একদম হিরোইজমের ভাব দিচ্ছে, যে দেখো আমিও মরতে চেয়েছিলাম, এত এসেছে। কিন্তু সে কিন্তু তার গল্পে এটা বলে না তুমি জীবনটাকে উপভোগ করো, তুমি দেখো জীবন সফলতা মানেই তোমাকে বিশেষ কারণ হইতে হবে না, একজন চাওয়ালাও কিন্তু সফল, একজন শ্রোতাও কিন্তু সফল, একজন প্লাস্টিকের ভাঙারি বিক্রি করে সেও সফল। সফলতার সংজ্ঞা মানেই কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে। কিন্তু পাবলিক ইউনিভার্সিটির সেন্টিমেন্টটাকে আমরা এমন জায়গায় নিয়ে গেছি, হোক সেটা শিক্ষা ব্যবস্থা হোক সমাজ ব্যবস্থা, যে তুমি পাবলিক ইউনিভার্সিটিতে সিট পেয়েছো মানে তোমাকে ডিসিএস একটা সিট পেতে হবে, তোমাকে ব্যাংকে একটা সিট পেতে হবে, তোমাকে সমাজের সর্বোচ্চ পর্যায়ে আসীন করতে হবে। এই যে তখন সে প্রেশারটা নিয়ে নেয়, তখন তারা পাবলিক ইউনিভার্সিটি লাইফটা থাকে না। তাকে প্রত্যেকটা স্তরে তাকে মনে করতে হয় যে আমাকে তো কিছু করতে হবে, আমাকে তো কিছু করতে হবে, আমাকে তো কিছু করতে হবে। তার সাথে তো আনুষঙ্গিক প্রেশার আছে, হল লাইফ, ফ্যামিলি ছেড়ে থাকা, শেয়ার করতে না পারা, টিচারদের সাথে ডিস্টেন্স। আমি এই ইস্যুটা নিয়ে বলতেই চাই, আমি নিজেকেও ইনক্লুডিং করতে যাচ্ছি, আমাদের ভেরি ফিউ টিচার্স আমরা একাডেমির বাইরে স্টুডেন্টদের সাথে গল্প করি, খুবই কম। মানে আমরা কখনোই জানতে চাই না তোমার মন খারাপ কেন, আমরা কখনোই জানতে চাই না তোমার কি প্রবলেম, আমরা সবসময় জানতে চাই তুমি পরীক্ষা দিচ্ছ না কেন। এই যে টিচার স্টুডেন্টদের মধ্যে যে একটা গ্যাপ, এই গ্যাপটা খুব বেশি করে কমাইতে হবে। কারণ আমি এটা রিয়েলাইজ করি, আমি যখন আমার স্টুডেন্টকে আফজাল বলে ডাক দেই, তার দিনটাই অন্যরকম যাবে। আমি যখন ক্লাসে একটা স্টুডেন্টকে তার নাম ধরে অ্যাড্রেস করি, তার দিনটাই অন্যরকম যাবে। সো এই যে টিচার আর স্টুডেন্টদের যে একটা বিশাল গ্যাপ, একটা দূরত্ব, ভয়ের যে একটা ব্যাপার, টিচারকে দেখলে এড়িয়ে যাওয়া, বা টিচারও হয়তো বা স্টুডেন্টদের খোলসে গিয়ে না মিশতে পারার যে টেন্ডেন্সি, এই ব্যাপারটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটা আমি মনে করি। কারণ টিচারকে স্টুডেন্টকে জানতে হলে টিচারকে খুব বেশি মিশতে হবে। আমি খুব বেশি মানে একেবারে পার্সোনালিটিকে বাদ দিয়ে মিশার কথা বলছি না, বাট অনেক অব্যক্ত কথা থাকে, এই ব্যাপারগুলো জানা উচিত। কারণ যদি টিচারকে শেয়ার করার অ্যাক্সেস কোনো স্টুডেন্ট পেয়ে যায়, আমার মনে হয় না তার কোনো সুইসাইড করার টেন্ডেন্সি তার মধ্যে গ্রো করে। আর সুইসাইডের প্রবণতা আমরা যখন যদিও দেখি, আর স্যার আমার সাথে এগ্রি করবে, খুব কম সুইসাইডই আছে ইনস্ট্যান্ট, যে আমি দৌড় দিয়ে ছাদ থেকে পড়ে গেলাম। অনেক দিন ধরে তার মধ্যে প্রসেস হয় যে হ্যাঁ আমার মনে হয় মরে যাওয়া উচিত, আমার মনে হয় মরে যাওয়া উচিত, আমি মনে হয় মরে যাব। যখন দেখছে সে তার কাছে কাউকেই পাচ্ছে না এটা বলতে, এটা এক্সপ্রেস করতে, রিলিজ করতে, তখন সেটা একসময় ব্লাস্ট করে। সো পাবলিক ইউনিভার্সিটিতে বেশি হওয়ার আরেকটা কারণ, এই যে কোশ্চেন করেছে আমি তাকে বলছি, তুমি মনে হয় এমন আরেকটা জায়গা পাবা না যে জায়গায় 17 থেকে 22 বছরের মানুষগুলো সবচেয়ে বেশি গ্যাদার করা আছে, এরকম আরেকটা জায়গা মনে হয় খুঁজে পাওয়া যাবে না। আর এই কোয়ান্টিটি, এই কমিউনিটিটারই সুইসাইড টেন্ডেন্সি সবচেয়ে বেশি। আর এই কমিউনিটি প্রেজেন্ট করা হচ্ছে ইউনিভার্সিটিতে, যেখানে এই গ্রুপটাই সবচেয়ে বেশি ইউনিভার্সিটিতে। তার মানে রেশনালি যদি চিন্তা করি, একটা ইউনিভার্সিটিতে 15,000 স্টুডেন্ট থাকে, তার মধ্য থেকে কিন্তু 2-4টা ঘটনা ঘটেই যায়। আর এই 15,000 এই একই বয়সের স্টুডেন্ট গুলোকে পেতে হলে আমাকে 2-3টা জেলা ভিজিট করতে হবে। তার মানে এই কারণেই পাবলিক ইউনিভার্সিটির ব্যাপারগুলো একটু বেশি ইন্টেন্সিভ। এটা হচ্ছে আমার প্রশ্নের উত্তর। আর কোনো প্রশ্ন থাকলে আমি কথা বলি একটু। আচ্ছা ঠিক আছে আফজাল, স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনার কাছে আবারও একটা প্রশ্ন নিয়ে আসবো। আমরা আমাদের অন্য অতিথি থ্যাংক ইউ। কাছে সময় চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ক্লাসে মনোযোগী কিনা বা অমনোযোগী কিনা?
বা তার মধ্যে আসলে ওই রকম মেন্টালিটি গ্রোথ করতেছে কিনা, বা আপনি আমরা জেনে থাকি যে আসলে টিচাররা অনেক ছাত্রের মাইন্ড রিড করতে পারে, তো সেই দিক থেকে আপনার পার্সপেক্টিভ থেকে আপনি আসলে কিভাবে বুঝতে পারবেন যে ওই ছেলেটা মানসিকভাবে বিপর্যস্ত রয়েছে, বা সে কোনো একটা এটা নিতে চাচ্ছে, বা তার একটা ঝুঁকি রয়েছে ভবিষ্যতে বা পরবর্তী সময়গুলোতে, এই ব্যাপারে যদি বলতেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে আমি একটু যাই, এই ব্যাপারটা একজন টিচারের পক্ষে যতটা ইজি বোঝা, তার চেয়ে মনে হয় তার সহপাঠীদের ক্ষেত্রে তার চেয়ে ইজি এই ব্যাপারটা বোঝা। তারপরেও শিক্ষকের ক্ষেত্রে কেন ইজি বোঝা আমি সেটা বলি। আমরা যদি একটা ক্লাসরুমের সিনারিও কল্পনা করি, একজন টিচার যেখানে স্ট্যান্ড বাই থাকে আর একজন স্টুডেন্ট যেখানে বসা থাকে, তার দূরত্ব কিন্তু 6 থেকে 7 ফিটের বেশি নয়। আর ফিউ ইয়ার্স ব্যাক, আমি যদি ধরে নিই 5 থেকে 10 বছর আগে কিন্তু ওই টিচার ওই বেঞ্চ গুলোতে বসা ছিল। এমন একজন টিচারও খুঁজে পাওয়া যাবে না যে ওই বেঞ্চে না বসে এই বেদিতে এসে দাঁড়িয়েছে। তার মানে সিনারিওটা খুবই কমন। এমন খুব কম টিচারে পাওয়া যাবে যার হল লাইফ সম্পর্কে কোনো ধারণা নাই। এমন খুব কম টিচারে পাওয়া যাবে যার ক্যাম্পাস লাইফ সম্পর্কে ধারণা নাই। কারণ আমি ওই প্রসেসটার মধ্যে দিয়ে প্রসেস হয়ে একটা ইজ গুড। তার মানে আমি টিচার হয়েছি ওই স্টুডেন্ট লাইফটাকে পার করে। তার মানে আমি ওর চেহারা দেখলে বুঝতে পারার কথা যে ওর মধ্যে কোনো একটা ট্রমা যাচ্ছে কিনা। আমরা আরেকটা সিমটম আমি খুব ভালো করে বুঝতে পারি, আমরা টিচাররা যখন একটু উঁচুতে দাঁড়িয়ে ক্লাসটা নেই, আমরা কিন্তু স্টুডেন্টদের আই কন্ট্যাক্ট ফলো করি। এটা যখন যারা প্রেজেন্টেশন দেয় তারা বুঝতে পারবে যে ওর ওর পাল্প হচ্ছে কিনা, ওর চোখে ফলো করছে কিনা, ও আমার কথায় রেসপন্স করছে কিনা, নাকি ও অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে অন্য কোনো কিছু ভাবছে। তখন আমরা কি করি, আমি নিজে মাঝে মধ্যে তাকে ডাকি পড়ে যে তোমার কি কোনো প্রবলেম চলছে কিনা। যখনই আমি দেখি যে আমার ক্লাসে সে অ্যাবসেন্ট মাইন্ডেড, এখন তো সোশ্যাল মিডিয়াতে আরো অনেক ভালোভাবে হিংস পাওয়া যায়। মানে আমি আমার মতো টিচার যারা, আমি যেমন ম্যাক্সিমাম স্টুডেন্টদের সাথে অ্যাড, তো সে ডেতে কি অ্যাড করছে, সে কিভাবে রিয়াক্ট করছে, সে কোন জিনিসটা লিখছে, তার ভাষা কি, আমরা এটাকে কন্টেন্ট অ্যানালাইসিস বলি। এটার থ্রুতেও আমরা বুঝতে পারি যে একটা ছেলে কোন একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, ফ্যামিলি প্রেশারে যাচ্ছে কিনা, বা পিয়ার প্রেশারে যাচ্ছে কিনা। এটা একজন টিচার, কারণ ইউনিভার্সিটির এনভায়রনমেন্টের মধ্যে ওই টিচার আর স্টুডেন্ট একটা সারাউন্ডিংস এর মধ্যে বোঝাটা খুবই ইজি আমরা যদি চোখ করি। সো আমরা আরেকটা যদি বলি, ভাইভা বোর্ডে আমরা অনেক সময় প্রশ্ন করি যে তুমি কি খুব অসুস্থ কিনা, তুমি কি নার্ভাস কিনা। কারণ স্যার স্যার বলবে, এখানে কোনো সাইকিয়াট্রিস্ট থাকলে উনি বলতো, যখনই ল্যাটেন্সি হয় কোনো জিনিসের আনসার দিতে, কথা বলতে যখন তার কথাটা আটকে যায়, সে রেসপন্স করতে সময় নেয়, তার চোখের পলক বারবার পড়ে যাচ্ছে, তার কপালের ভাঁজ বেশি হয়ে যাচ্ছে, এই ব্যাপারগুলো যে সে যে একটা প্রবলেমের মধ্যে আছে, এই ব্যাপারগুলোকে আমরা ট্রেস করতে পারি যে সে একটা প্রবলেমের মধ্যে আছে, সে স্বাভাবিক কোনো জীবনযাত্রার মধ্যে নাই। তার মানে আমার কথা খুবই ক্লিয়ার, প্রত্যেকটা টিচারে বুঝতে পারে যে আমার স্টুডেন্ট কোনো না কোনো প্রবলেমে আছে। বাট প্রবলেম ইজ তারা কোনো স্টেপ নিচ্ছে কত দেরিতে বা কত আর্লি। এটাতে একেবারে কোনো ডিবেটের সুযোগ নাই যে স্টুডেন্ট বা টিচার বুঝতে পারে নাই তার স্টুডেন্ট প্রবলেমে আছে। ধন্যবাদ স্যার, আমরা আপনার আমি কাছে আসলে আবারও ফিরে আসবো। এই বিষয়ে একটু একটু মানে সাপ্লিমেন্ট করতে মানে মানে একটু অ্যাড করতে চাচ্ছি। উনি খুব চমৎকার ভাবে বলেছেন। আসলে একটা সুইসাইডাল কেস মানে এটা কিন্তু কিছু সাইন সে দিয়ে যায় বা দেখায়। এটা কিন্তু যেহেতু যখন স্টুডেন্ট তার ইউনিভার্সিটিতে থাকে তখন তো সে আসলে পিতামাতার কাছ থেকে একটু একটু ডিটাচ থাকে, একটু দূরত্বে থাকে, এবং এটা কিন্তু বুঝতে পারে আসলে তার সহপাঠী বা তার সিনিয়ররা কিংবা মানে শিক্ষকরা। আমি মনে করি যে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেকটা শিক্ষককে হতে হবে মানে স্টুডেন্ট সেন্টার, মানে ছাত্র কেন্দ্রিক শিক্ষক হতে হবে। মানে ছাত্র, তিনি অভিভাবক, তিনি তার মানে এক ধরনের নৈতিক অভিভাবক, সুতরাং তাকে অনেক কিছু বুঝতে হবে। এবং এই জন্যই শিক্ষকদের এবং প্লাস তার সহপাঠী এবং বিশেষ করে তার সিনিয়র যারা আছে তারা কিন্তু যদি একটু লক্ষ্য করতে হবে কিন্তু সেটা বোঝা যাবে। কারণ একজন কিন্তু চাইলেই কিন্তু সুইসাইড করে না, সে কিন্তু একটা প্রস্তুতি নেয়, একটা সময় নেয়, কিন্তু সে কিন্তু চিন্তা করে। এর জন্য বিশেষ আমরা যেই ঘটনাগুলো দেখছি মানে এটার পিছনে কিন্তু যে কারণগুলো যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে যে যে সুইসাইড করতে চাচ্ছে তার মধ্যে কিছু অস্বাভাবিকতা আসবে, কিছুটা অস্বাভাবিকতা আসবে, সে কিছুটা চুপ হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে, একটু সাইলেন্ট হয়ে যাবে, কথা কম বলবে, এবং বেশিরভাগ সময় সে কিন্তু একা থাকতে চাইবে। মানে সে বন্ধু বান্ধব বা অন্যদের কাছ থেকে কিন্তু এড়িয়ে যাবে, একটু দূরত্বে থাকবে। এখন আমার বন্ধুটা যার সাথে প্রতিদিন আমার দেখা হয়, সে যখনই আমাকে এড়িয়ে যাচ্ছে, আমার কাছে আসছে না, একা হয়ে গেছে, তখন কিন্তু আমাকে কিন্তু মানে করতে হবে, মানে নোটিশ করতে হবে যে কেন, এটার পিছনে কারণটা কি। তারপরে খাওয়া দাওয়ার অনিয়ম, হ্যাঁ, সময়ের পরিবর্তন,
তারপরে ঘুমের সময় তার কিছুটা চেঞ্জ আসবে, হ্যাঁ, ঘুম কমে যাওয়া বা নয়তো বেড়ে যাওয়া, এটাও হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের হতাশার ছাপ রেখে, আপনি একটা ভালো কথা বলছেন যে এখন সোশ্যাল মিডিয়া কিন্তু সে কিন্তু একটা সিগন্যাল দিয়ে যায়, একটা সিগন্যাল দেয়। যেমন ওই যে আমাদের একজন সাংবাদিক বোন এই কিছুদিন আগে সুইসাইড করেছে, এই যে ইয়েতে কি বলে এটাকে, ওই যে লেকটাতে, মানে যার ডেড বডি পাওয়া গেছিল, সে কিন্তু বলছিল যে আমি কিন্তু বেঁচে থাকা খুবই দুঃস্ব, আমি কিন্তু বাঁচতে চাই না, মানে এরকম। এবং এক পর্যায়ে সে লিখছে আই উইল ডাই, হ্যাঁ, টুডে। এই যে কিন্তু সে কিন্তু বলছে, এইগুলা কিন্তু এটা কিন্তু অনেকেই স্পেসিফিক করে বলে দিয়ে যায়, অনেকেই আবার কিন্তু একটু ইনডাইরেক্টলি বলে। তারপর কেউ হয়তো বলে যে জীবনটা অনেক সুন্দর, হ্যাঁ, এরকমও লিখেছে, বা এত সুন্দর আমার আর বাঁচতে ইচ্ছা করে না, এরকম লিখে। তারপরে নিজের প্রতি প্রচন্ড অবহেলা, এক ধরনের ঘৃণা তৈরি, হ্যাঁ। এরপরে আমরা দেখতে পাই যে অনেকে নিজেকে নিজে আঘাত করে, মানে মানে নিজেকে নিজে আঘাত করে, তারপরে বিভিন্নভাবে নিজেকে কষ্ট দেয়। নিজের আরেকটা সিম্পটম হচ্ছে যে নিজের যে ভালো লাগা জিনিসগুলা, মানে যেগুলো যত্ন করে সে রেখেছে, সেটা কিন্তু সে আস্তে আস্তে সবাইকে বিলিয়ে দিতে চায়, বন্টন করে দিয়ে যায়। মানে এগুলো কিন্তু সিম্পটম যে আসলে তার কিন্তু একটা ইয়ে চলছে, মানে কিছু একটা মানে ব্যতিক্রম একটা চিন্তা তার মধ্যে আছে। আর আরেকটা জিনিস হলো যে আত্মহত্যা সম্পর্কিত যে সমস্ত চিন্তা ভাবনা, বা কিভাবে আত্মহত্যা করা যায়, কিভাবে সহজ মৃত্যুটা নেওয়া যায়, এগুলো নিয়েও কিন্তু সে কিন্তু একটু হয়তো 2-4 জনের সাথে কথা বলে বা একটু চেষ্টা করে জানার, বোঝার, মানে এগুলো দিয়েও কিন্তু বোঝা যাবে যে হ্যাঁ, এর মধ্যে কিন্তু এই আত্মহত্যার একটা সিমটম কাজ করতেছে। তো এটা খুবই একটা বিষয়। আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়, বিশেষ করে মানে বিশেষ করে কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজেরটা হয়তো, কারণ কলেজের স্টুডেন্টরা বেশিরভাগ বাড়ি থেকে আসে, কিন্তু যারা ইউনিভার্সিটিতে পড়ে তারা কিন্তু বাড়ি থেকে বের হয়ে আসে, তো সুতরাং বন্ধুদের কাছাকাছি বেশি থাকে। তো সুতরাং যারা সহপাঠী, বন্ধু এবং বিশেষ করে শিক্ষকদেরকে এই বিষয়গুলোকে খুব মানে নজর দিতে হবে সতর্কতার সাথে, তাহলে আমার মনে হয় এটা বোঝা যাবে। আর এটা কেন বলছি, এটার কারণ হচ্ছে আমরা যখন সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটি, এটা 2018 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা কিন্তু এটা নিয়ে যখন কাজ করি, অসংখ্য আমাদের কাছে আসে, মানে মেসেজ আসে এবং আমাদের কাছে ফোন কল আসে, এবং আমরা দেখি যে কথা বলতে চায়, মানে মনের কথাটা প্রকাশ করতে চায়, মানে তার জমানো যে বেদনা বা বিষাদ, মানে এই জিনিসগুলো সে প্রকাশ করতে চায়। এবং যখন আপনি মনোযোগ দিয়ে তার কথাটা শুনবেন, সে কিন্তু রিলিফ, মানে কিছুটা রিলিফ হয়। এবং মানে এটাই চায়, মানে সে মানসিকভাবে যে চাপ বা যে তার মধ্যে যে একটা কাজ করছে, নেতিবাচক একটা কাজ করছে, যে সুইসাইড করার জন্য টেন্ডেন্সি আসছে, এই জিনিসগুলোর থেকে বাঁচার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে যে তাকে রিলিফ করা, মানে তার কথাগুলো শোনা, তার কষ্টগুলো সে শেয়ার করতে চায়, কারোর সাথে বলতে চায়। মানে এই জিনিসগুলো মানে সবচেয়ে একটা ভালো মাধ্যম হচ্ছে যে সবচেয়ে কাছের যে বন্ধুগুলো, তার কাছ থেকে এগুলো শুনতে হবে এবং তার পরামর্শটা নিতে হবে, মানে সে কি বলতে চায়। আর আরেকটা জিনিস বলি যে ইদানিং একটা খুব ভালো মানে বিষয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে এখন কিন্তু মানে সাইকোলজি ডিপার্টমেন্ট, মানে সাইকোলজির জন্য কিছু লোকজন নিয়োগ দিচ্ছে। এটাকে কে যেন লিখেছে, আমার খুব ভালো লেগেছে, যে আমরা যদি শরীরে অসুস্থতা হয়, মানে মাথা ব্যথা করে, পেট ব্যথা করে, আমরা ডাক্তারের কাছে যাই, বা আমার হাত কেটে গেল, ডাক্তারের কাছে যাই, মানে শারীরিক যদি কোনো সমস্যা হয়, আমরা কিন্তু দৌড়ে ডাক্তারের কাছে যাই। কিন্তু আমাদের যখন মানে মনের অসুখ হয়, আমরা কিন্তু আসলে সহজে কারো কাছে যাইতে চাই না বা যাই না, এটাকে আসলে গুরুত্বই দিই না। কিন্তু শরীরের কষ্টের চাইতে মনের কষ্ট অনেক বেশি বেদনাদায়ক এবং অনেক বেশি মানে ভয়ঙ্কর। তো সো এই বিশ্ববিদ্যালয়গুলোতে যে এখন যে সাইকোলজিস্টদেরকে নিয়োগ দিচ্ছে, তাদের মানে স্টুডেন্টদের কাছ থেকে তাদের মানে এই কথাগুলো বলা বা তার কাউন্সিলিং নেওয়ার জন্য যে স্কোপ করে দিয়েছে, আমাদের ইউনিভার্সিটিতেও মানে ডেফিনেটলি আমি দেখেছি একটা উইংস করেছে, যে এখানে যে কেউ এসে মুক্ত মনে কথা বলতে পারবে, ওখানে তার সমস্যার কথা বলতে পারবে, সে পরামর্শ দিতে পারবে। এটাকে আরো বাড়াতে হবে, এটা রেশিও অনুযায়ী কম, এটার সংখ্যা বাড়াতে হবে। এবং বিশেষ করে সাইকোলজি যে শুধু সাইকোলজিস্টরাই করবে নট দ্যাট, আমরা যদি শিক্ষকদেরকেও যদি কাউন্সিলিং এর উপরে কিছু ট্রেনিং দিয়ে দিই, বেসিক কিছু নলেজ দিয়ে দিই, যে প্যারা কাউন্সিলিং, যে কিভাবে কাউন্সিলিং করতে হয়, কাউন্সিলিং এর যে নর্মস গুলো জানা থাকে, তাহলে কাউন্সিলিং এর স্বাভাবিক কাউন্সিলিংটা করতে হবে। এক্সট্রিম পর্যায়ে গেলে তখন দেন আমরা রেফার করতে পারি কোনো সাইকোলজিস্টের কাছে, কিন্তু তার আগে বেসিক তাকে তার কথা শোনা, তাকে একটু মানে ইয়ে করা, মানে সাপোর্ট দেয়া, হ্যাঁ,
এই জায়গাগুলোতে আসলে খুবই দরকার। মানে এই জায়গাগুলোতে এর একজন শিক্ষক করতে পারে, একজন সহপাঠী করতে পারে, একজন সিনিয়র স্টুডেন্টরা করতে পারে, এবং সর্বোপরি মানে তার খুব কাছের প্রিয়জন যারা মানে তারা করতে পারে। এটা 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 করলে আমার মনে হয় এই প্রবণতাগুলো অনেকগুলো হ্রাস পাবে। দুঃখিত স্যার, আমার এখানে কারেন্ট চলে গেছে, আমি খুবই দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদেরকে যারা যে যেখান থেকে দেখতেছেন সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, এবং যারা কমেন্ট করতে তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আশা করতেছি আপনারা আপনাদের কমেন্টস এর যে মাধ্যমে যে প্রশ্নগুলো আমাদের সংক্ষিপ্তভাবে আমাদের জাহাঙ্গীর স্যারের কাছে যুক্ত আছে। তো আত্মহত্যা প্রতিরোধে আপনার আপনার সংগঠন কোন ধরনের প্রোগ্রাম বা কোন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকে, যদি সংক্ষেপে বলতেন আমাদেরকে। আচ্ছা, আমি বলি, এটা হচ্ছে যে আমাদের একজন স্টুডেন্ট, মানে ও সিটি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল, বদরুল মোর্শেদ হাসান। বেসিক্যালি একটা মানে আমি তার সম্পর্কে বলি, কারণ এই প্রতিষ্ঠানটা তারই হাতে গড়া। সে আসলে যখন স্টুডেন্ট ছিল তখন কিন্তু এই যে মানে বিভিন্ন কারণে মানে হতাশাজনক পরিস্থিতির কারণে সে কিন্তু নিজেও কিন্তু একবার অ্যাটেম্প নিয়েছিল যে সুইসাইড, মানে তার কাছ থেকে যেটা শোনা আর কি। এবং এই সুইসাইড মানে এই অবস্থা থেকে সে বের হয়ে আসার পরে তখন তার কাছে মনে হলো, যেহেতু এই নিউজগুলো দেখছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেমেয়েরা সুইসাইড করছে, তো চিন্তা করলো যে এটা থেকে বের করে আনার জন্য কি করা যায়। তো আসলে সুইসাইড নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠান খুবই কম। হ্যাঁ, তো সেই হিসাবে তখন তার মাথায় আসলো যে এই সুইসাইড নিয়ে আমরা একটা করি, মানে একটা সংগঠন করি, এবং এটা আসলে মূলত অ্যাওয়ারনেসের জায়গায় কাজ করে। সেটা কিভাবে, মানে যে মনের কথা খুলে বলা, তার যে কষ্টের কথা বলার জায়গা, এটা এটা যদি স্পেসটা তৈরি করে দিই তাহলে সেই কথাগুলো বলবে। এবং সেখানে আমাদের সাথে যারা যুক্ত আছে, বিশেষ করে আমাদের সাথে কিন্তু অনেক সাইকোলজিস্ট আছে, হ্যাঁ, যারা কিন্তু স্বেচ্ছা প্রণোদিত হয়ে আমাদের সাথে যুক্ত আছে, তারা এই পরামর্শগুলো দেয়। এবং আমাদের এখানে অনেক ভলেন্টিয়ারও আছে যাদেরকে আমরা ট্রেনিং দিয়ে তৈরি করি। তারা কিন্তু এই যারা এই ধরনের হতাশার কথা বা ডিপ্রেশনের কথা বলে, কষ্টের কথা বলে যে আমি সুইসাইড করতে চাচ্ছি, তখন কিন্তু তারা কিন্তু তার সাথে কিন্তু সময় দিয়ে একেবারে এটা টোটালি মানে স্বেচ্ছাশ্রম, মানে একেবারে ভলেন্টিয়ারিজম এখানে কাজ করে। এবং তারা কিন্তু এই কাজগুলো করে। আমাদের প্রায় এখন আমাদের প্রফেশনাল ভলেন্টিয়ার আছে এই মুহূর্তে প্রায় 20-এর মতো। আর আমাদের আরো অন্যান্য যারা আমাদের সাইকোলজিস্ট আছে প্রায় 8-9 জনের মতো। এই মুহূর্তে ঠিক ফিগারটা মনে হয় 9 জনের মতো আছে যারা এই কাজগুলো, এবং অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিন্তু আমাদের সাথে যুক্ত আছে। তো যাই হোক, আমরা আসলে মূলত এটাই যে একজন যেন তার মনের কথাটা প্রকাশ করতে পারে, এবং এই কথাগুলো শুনে যেন এখানে কিন্তু মানে নাম প্রকাশে অনিচ্ছুক হয়েও কিন্তু পোস্ট করতে পারে। সো এখানে তার পরিচয় জানার দরকার নেই, এটা শুধুমাত্র আমাদের অ্যাডমিন প্যানেল আছে, ওরা জানে। এখানে একটা গুগল ফর্ম আছে, সেখানে রেজিস্ট্রেশন করে বলতে চায় যে আমি আসলে আমি এই ব্যাপারে আপনার পরামর্শ চাই বা এই বিষয়গুলো আমি হেল্প চাই। তখন আমাদের অ্যাডমিন প্যানেল থেকে একজনকে অ্যাসাইন করা হয় যে আপনি কথা বলেন। যদি ওই ভলেন্টিয়ারদের মধ্যে থেকে যদি এটা কেস সেই ক্ষেত্রে যেটা করে আমাদের যে সাইকোলজিস্টের সাথে আমরা কানেক্ট করে দিই, এবং তারাই আসলে এই সাপোর্টটা দিয়ে থাকে। আসলে এটা হচ্ছে আমাদের এখনো ভার্চুয়াল প্ল্যাটফর্ম। আমরা মানে যুব মন্ত্রণালয় থেকে আমরা রেজিস্ট্রেশনের জন্য চেষ্টা করছি, এবং এটা আমরা খুব শীঘ্রই পেয়ে যাবো। তারপর আমরা সমাজ কল্যাণ থেকে রেজিস্ট্রেশন নেবো। আমরা চেষ্টা করছি যে এই কাজটা টোটালি যেহেতু একটা সচেতনতামূলক কাজ এবং একটা সামাজিক আন্দোলন, আমি মনে করি যে আত্মহত্যার বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন, এই আন্দোলনটাকে আমরা ছড়িয়ে দিতে চাই সমগ্র বাংলাদেশে। এবং এটা আমাদের যে ভলেন্টিয়ার আছে সারা প্রত্যেকটা জেলা উপজেলায় কিন্তু আছে, এবং আমাদের এই গ্রুপে এখন প্রায় 80,000 ফলোয়ার আছে। আমরা চেষ্টা করছি যে সারা দেশে আমরা এটা কিন্তু ছড়িয়ে দিব, এবং ভবিষ্যতে আমরা এই ক্যাম্পেইনটা করব। এবং যেহেতু ক্যাম্পাস রেডিও এই ধরনের কাজ করছে, এবং অনেকগুলো ইউনিভার্সিটি যেহেতু ক্যাম্পাস রেডিওর সাথে যুক্ত আছে, প্লাস অন্যান্য যারা প্রতিষ্ঠানগুলো কাজ করছে বা কাজ করতে চায়, আমরা যৌথভাবেও কিন্তু অনেক পদক্ষেপ আসলে নিতে পারি এই প্রতিষ্ঠানের মধ্যে। আর আমাদের এই মুহূর্তে যেটা হচ্ছে, যেহেতু এটা আমাদের প্রায় 1 লাখের কাছাকাছি ফলোয়ার এবং প্রতিনিয়ত বাড়ছে, আমরা চেষ্টা করবো যে ভার্চুয়াল, যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়া দিয়েই কিন্তু এই আমাদের জেন জিরা কি করলো, মানে এই এত বড় একটা
অভ্যুত্থান করলো, এটা কিন্তু মানে সোশ্যাল মিডিয়ারই কিন্তু বিশাল অবদান অনেকটা। তো সো আমি মনে করি এই সোশ্যাল মিডিয়াই পারবে আসলে এই সামাজিক আন্দোলনে একটা বড় ভূমিকা রাখবে। তো আমরা যৌথভাবে যারা যারা কাজ করে প্রত্যেককে নিয়েই কিন্তু আমরা এই কাজটা আগে নিতে চাই, তাহলেই সম্ভব আসলে এই সুইসাইডের মতো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। এখানে আমরা কোরআনের একটা সূরা নিসা 29 নম্বর আয়াতে বলা আছে, মানে স্বয়ং মানে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলাই কিন্তু বলেছেন যে তোমরা আত্মহত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর করুণা। হ্যাঁ, তার মানে কি সৃষ্টিকর্তা আত্মহত্যাকে নিষেধ করেছেন বলে এটি জঘন্য না, এটি জঘন্য বলেই সৃষ্টিকর্তা এটাকে নিষেধ করেছে। ব্যাপারটা মানে আমি ক্লিয়ার করতে পেরেছি, মানে আত্মহত্যা নিষেধ করেছেন এটা জঘন্য বলে না, মানে এটি জঘন্য, মানে আত্মহত্যাটা জঘন্য বলেই সৃষ্টিকর্তা এই আত্মহত্যাকে নিষেধ করেছে। তো সো স্বয়ং আল্লাহর কাছ থেকে এটা মহান বাণী, আমাদের কোরআনের আয়াতের মধ্যে এই জিনিসটা আছে। সো এটা ভাবতে হবে। এবং আমরা যে এতক্ষণ যে কথাগুলো বললাম এই বিষয়গুলো যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে আত্মহত্যার প্রবণতাটা কিন্তু আসলে ওই যে একটু আগে যে স্যার বললেন, মানে আমার আজকে যে গেস্ট আছেন উনি বলেছেন যে এটা কিন্তু আসলে অনেক সাইন সিমটম থাকে অনেক দিন থেকে। এটা কিন্তু যারা সাইকোলজিস্ট তারাও বলে যে আত্মহত্যার প্রবণতা রাতারাতি তৈরি হয় না, এটি অনেকদিন ধরে মানুষের ভিতরে থাকে। বারবার কোনো ব্যর্থতায় নিজেকে মেরে ফেলতে চাওয়া মানুষ একসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তখনই সে। ধন্যবাদ স্যারকে অত সুন্দর করে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো আমি এই মুহূর্তে কিছু কমেন্ট পড়ে আসতে চাচ্ছি স্যারদের কাছ থেকে সময় নিয়ে। আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে দেখতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে একজন লিখেছেন যে কক্সবাজার থেকে দেখতেছি, দিনাজপুর থেকে দেখতেছি, তারপরে হচ্ছে অনেক ধন্যবাদ, বুঝতে পারছি স্যার। তারপরে হচ্ছে অনেকে অনেক জায়গা দেখতেছে। একজন লিখেছেন তানভীর হোসাইন হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে দেখতেছি, আইমুদ্দিন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে দেখতেছি। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে একটা প্রশ্ন নিয়ে যেতে চাচ্ছি আমাদের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন স্যারের কাছে, কাজী ইউসুফ স্যারের কাছে। তো একজন লিখেছেন, আমার দেখা একটি লোক 2 থেকে 3 বার সুইসাইড করতে গিয়ে তারপরে আল্লাহর রহমতে বেঁচে গেছে, খুবই মর্মান্তিক ভাবে আহত হয়েছে, তারপরে সে বারবার কেন এরকম সুইসাইড করতে চায়? যদি এই ব্যাপারে স্যারের কোনো মন্তব্য থাকে। আসলে একেবারে ইন জেনারেল এই প্রশ্নের আনসার দেওয়া কঠিন, কারণ ওই লোকের অতীত ইতিহাস না জেনে স্যার আমার সাথে এগ্রি করবে আসলে তার সাথে কি ঘটেছিল। ইন জেনারেল এই প্রশ্নের আনসার দেওয়া খুবই কঠিন, কিন্তু তারপরেও তার হয়তো সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিসঅর্ডার কিছু আছে কিনা এটা একটা কারণ হতে পারে। কারণ একটা লোক 2-3 বারই অ্যাটেম্প করছে, সে আরো অ্যাটেম্প নিবে, এটা আমার যেটা মনে হচ্ছে। সে যেহেতু অলরেডি 3 বার অ্যাটেম্প দিয়েছে, সে আরো অ্যাটেম্প নিবে। কিন্তু এটার জন্য যে এই প্রশ্নটা আনসার করতে হলে তার ব্যাকগ্রাউন্ড জানাটা খুবই জরুরি, যে কেন, তার অতীতে কি ঘটেছে বা কি মিসিং আছে, এই ব্যাপারটা খুব জরুরি আমার যেটা মনে হচ্ছে। তারপরে এখন ওই এই মুহূর্তে যেটা বলতে পারি যে তাকে বের করে হ্যাঁ আমি আপনাকে একটু করি আসলে কিন্তু আত্মহত্যা কিন্তু এক ধরনের অসুস্থতা। এটা আপনার সাথে আমি একদম একমত, এবং এটা আমাদের সাইকোলজিস্টরাও বলে যে এটা কিন্তু একটা ধরনের অসুস্থতা। এখানে এই অসুস্থতার মধ্যে অন্যতম কারণ যে বিষণ্ণতা একটা রোগ, তারপরে ইনসমনিয়া মানে ঘুম হয় না রাতের বেলা, ছটফট ছটফট করতে পারে না, সিজোফ্রেনিয়া নামে একটা অসুস্থতা আছে, এইটাও কিন্তু একটা কারণ। এবং যে একবার সুইসাইড করার চেষ্টা করে সে বারবার চেষ্টা করে, এটা কিন্তু এক ধরনের অসুস্থতা, কিন্তু একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। মানে এটা সাইকিয়াট্রিস্ট ছাড়া আসলে মানে বলা খুব কঠিন, এবং অনেক বড় হিস্ট্রি দেখতে হবে, এবং সেখানে তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দেখতে হবে, তার ফ্যামিলিতে আরো কেউ সুইসাইড করেছে কিনা ইত্যাদি অনেকগুলো বিষয়ে কাজ করে। আর আরেকটা বিষয় হচ্ছে যে অসুস্থতার বাইরে যেগুলো হচ্ছে যে বঞ্চনা, ক্ষোভ, তারপরে একাকিত্ব ফিল করা, তারপরে এই যে আরেকটা বিষয় হচ্ছে মানে একটা সমাজ বিজ্ঞানের ভাষায় বলে যে সোশ্যাল ডিটাচমেন্ট, মানে যে সামাজিক বিচ্ছিন্নতা, মানে সমাজ থেকে। কারণ এটা অনেক অনেক কারণ আছে, যে বুলিং এর শিকার হয়ে বা তার কোনো একটা শরীরের কোনো একটা অসঙ্গতি নিয়ে কেউ খোঁচা মারতেছে, বুলিং করতেছে, বিভিন্নভাবে বুলিং করতো, ওইগুলোও কিন্তু অনেক সময় কিন্তু কারণ হয়ে দাঁড়ায় যে এই জীবনটা রেখে কি হবে, আমি তো আসলে বেটে, আমাকে সবসময় মানে ওই যে করে টিটকারি মানে, যেটা আমরা বলি বুলিং, মানে বুলিং এর শিকার। এগুলো অনেকগুলো কারণ আছে, এটাও কিন্তু আত্মহত্যার ঝুঁকির কারণ। হ্যাঁ, এবং আরেকটা ভয়ানক বিষয় আমি এটা
যেহেতু প্রসঙ্গটা এসছে আমি না বলেই নয়, কারণ আমার কাছে অনেকগুলো কেস এসছে, এই জন্য আমি বলছি। এবং অলরেডি আমরা একটা ডকুমেন্টারি করেছিলাম, ছোট্ট একটা ডকুমেন্টারি আমি আফজাল সাহেবকে শেয়ার করবো, আপনি আপনার পেজ থেকে শেয়ার করবেন। এটা আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা করেছে কাঁচা হাতে, কিন্তু খুবই ভালো, মানে সার্ভাইভার্স ভয়েস, অর্থাৎ আমরা 3 জন সার্ভাইভার্সের যারা সুইসাইড করতে গিয়ে ফিরে এসছে, একদম মৃত্যুর বুক থেকে ফিরে এসছে, তাদের এই মেসেজটা। সেখানে একটা মেয়েকে আমরা উপস্থাপন করেছি। সে ঘটনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে চ্যাটিং করে, মানে যেহেতু আসলে তো এটা কিন্তু এই টেকনোলজি কিন্তু আমাদেরকে কিন্তু অনেকটা করে দিচ্ছে, মানে সামাজিকতা থেকে বাইর করে দিয়েছে। যার কারণে ওই মানে বিশেষ করে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে বা ইমোতে তারা ভিডিও চ্যাট করে বা এই যে করে। এবং একটা মেয়ের ঘটনা আমি বলছি, এটা কিন্তু একটা মেয়ের ঘটনা না, এই ধরনের শিকার হচ্ছে, মানে আমাদের রিসার্চ বলতেছে, মানে বিভিন্ন রিসার্চ বলতেছে এই ধরনের শিকার করছে কিন্তু অসংখ্য মানুষ। এটা পরিসংখ্যানটা এই মুহূর্তে আমার এক্স্যাক্টলি ফিগারটা মনে নেই, কিন্তু এই সাইবারের কারণে, মানে এই সমস্যার কারণে কিন্তু সুইসাইডের টেন্ডেন্সি তৈরি হয় অনেকের। যেমন একটা মেয়ে, সে সরল মনে একটা ছেলের সাথে তার সম্পর্ক হয়ে গেছে, এবং সে এই ভার্চুয়াল সম্পর্কটাকে মানে একেবারেই নিতান্ত আপন করে নিচ্ছে, এবং এক পর্যায়ে মানে সে যা বলতেছে তাই করতেছে, এবং কিছু ছবি তাকে শেয়ার করেছে, হয়তো সে ভিডিও শেয়ার করেছে, যেগুলা ওই ছেলেটা করছে কি কৌশলে সেটা কিন্তু সে সংরক্ষণ করে রেখেছে। পরবর্তীতে সে তাকে ব্ল্যাকমেল করতেছে যে তুমি আমার সাথে দেখা করো, তুমি আমার কাছে আসো, না হলে কিন্তু আমি এগুলা কি করে ভাইরাল করি। এখন মেয়েটা কিন্তু মানে এমন অবস্থা, তাদের তার ফ্যামিলি জানলে কি হবে, মেয়েটার বাবা নেই, হ্যাঁ, ভাই সংসারে থাকে, মা আছে, এবং সে আতঙ্কিত হয়ে মানে সে মৃত্যুর পথে, এবং সে সুইসাইড করবেই, মানে এছাড়া মানে কারণ হয়তো তার এমন আপত্তিকর কিছু ছবি ছিল যেটা হয়তো সে আমাদেরকে বলে নেই, বাট বুঝতে পারছি যে এইরকম বিষয়টা এইরকমই। তো শেষ পর্যন্ত আমি তাকে অনেকভাবে বুঝেছি, এবং ওই ছেলে আমি বলছি তুমি ওই ছেলেটার ইয়েটা দাও, আমরা তার বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নিব, কারণ আইন অনেক কঠোর ব্যবস্থা আছে, এবং সিআইডি মানে যে কর্মকর্তারা আছে তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা বলবো। তারপরে তাকে অনেক দিন থেকে প্রায় 3 মাস তার পেছনে আমরা সময় নিয়েছি, মানে কথা বলতে 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 তারপর আল্লাহর অশেষ মেহেরবানি সে কিন্তু এখন সুস্থ আছে। সেই দিন আমাকে সে মেসেজ বললো, স্যার আমার বিয়ে হয়ে গেছে, আমি খুব ভালো আছি। এবং আমি ইচ্ছে করি তাকে আর পুরোনো কথা জিজ্ঞেস করিনি, সে নিজের থেকেই যতটুকু বলছে দেখলাম যে খুব হ্যাপি, সুখী, ভালো আছে। মানে অথচ এই মেয়েটা কিন্তু সুইসাইড করেই ফেলতো। মানে আমি যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছে, আমি বলি যে আবেগের বসে কাউকে বিশ্বাস করে নিজের সমস্ত সত্তাকে কিন্তু কারো তুলে ধরে, মানে এটা আমার মানে একটা বিশেষ অনুরোধ। কারণ এই আত্মহত্যার মানে চেষ্টা অন্যতম কারণ কিন্তু এটাও, এই যে আমি যে মেসেঞ্জারের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ইমো বা বিভিন্ন ভার্চুয়াল মাধ্যমে এই যে বন্ধুত্ব হয়, সম্পর্ক হয়, রিলেশনে গড়ায়, তারপরে আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। এই এগিয়ে যাওয়ার কারণে আমার জীবনটা কিন্তু হুমকির মুখে পড়ে। এইরকম বহু ঘটনা আছে, অনেকেই কিন্তু এই ধরনের মামলাও করেছে এবং ব্ল্যাকমেইল শিকার হয়েছে, অনেকেই মানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা অসংখ্য কেস কিন্তু এরকম আছে, এটা আমরা মানে পত্রপত্রিকা বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমেও জানতে পারি। তো এটা আমার কাছে একটা বিশেষ ওয়ার্নিং যে অন্তত আবেগের বসে এই ধরনের কাজ থেকে যেন বিরত থাকে। উপস্থাপক মনে হচ্ছে ডিসকানেক্টেড। আচ্ছা স্যার, আমি একটা প্রশ্ন দেখলাম, ওই প্রশ্নটা নিয়ে একটু কথা বলতে চাই। প্রশ্নটা সম্ভবত এরকম ছিল যে হুটহাট ডিপ্রেশন থেকে বেরিয়ে আসার উপায় কি, এরকম একটা প্রশ্ন মনে আমি দেখলাম আর কি। আমাদের হোস্ট কি আছেন? আচ্ছা, এটা কি আপনি বলবেন এই বিষয়ে কিছুটা? না আগে বলেন স্যার, আপনি বলেন। আমি একটু বলি স্যার বলেন। আসলে মোতালেব ডিপ্রেশন মানে আসলে এটা সম্পূর্ণ নিজের কাছে, মানে নিজেকে সবসময় হাসি খুশি রাখতে হবে, মানুষের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। আর সবচেয়ে বড় ঔষধ আমার কাছে যেটা মনে হয়, সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিতে ইনভলভ। হ্যাঁ, যেমন আমিও এটা বলতে চাচ্ছিলাম যে গ্রুপে থাকা বা গ্রুপে কাজ করা, সবসময় একাকিত্ব না হওয়া, গ্রুপের মানে আপনি তার যে মন খারাপ হওয়ার জন্য মনকে যে একটা স্পেস দিতে হবে, ওই স্পেসটাই ক্রিয়েট না করা, যে সব সময় বিজি থাকা, যে ফুটবল খেলছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি, পছন্দের কাজ করছি বা সোশ্যাল ওয়ার্ক করছি। যে এই প্রশ্নটা ছিল, হুটহাট করে মন খারাপ হয়ে যায়, তখন এটা থেকে বেরিয়ে আসে। ধর্মের কথা যদি বলি, ধরেন সব ধর্মেই কিন্তু ধর্মচর্চা করলে কিন্তু মানসিক একটা শান্তি পাওয়া যায়। হ্যাঁ, ধর্মচর্চাটা করা যেতে পারে, পছন্দের কাজটা করা যেতে পারে, বাবা মার কথা চিন্তা করা যেতে পারে। হুটহাট করে ডিপ্রেশন আসবে, কিন্তু সেটা থেকে বেরিয়ে আসা একটু সিম্পল, এটা কঠিন কিছু না আমি মনে করি। স্যার একটু বলে দেন এই ব্যাপারে। আর আরেকটা
আরেকটা বিষয় হচ্ছে যে আহ, মানে মানে শিশুদের সাথে সময় কাটানো, মানে বিশেষ করে যারা ছোট ছোট বাচ্চা, এই সমস্ত শিশুদের, মানে কোনো শিশু হোমে, কোনো এতিমখানায়, হ্যাঁ, গিয়ে যদি ওদের সাথে যে সময় কাটানো, যে ওদেরকে আমি পড়াবো 1 ঘন্টা করে, সপ্তাহে 2 দিন 3 দিন আমি এসে পড়াবো, বা কোনো এই যে অনেকেই আমরা ঢাকা ইউনিভার্সিটি দেখেছি, শাহবাগে বা বিভিন্ন জায়গায়, কমলাপুর রেল স্টেশন, অনেকেই কিন্তু এই যে ইউনিভার্সিটি স্টুডেন্টরা, তারা কিন্তু বাচ্চাদের ডেকে এনে পড়ায়, তাদের হ্যাঁ, তারা এই সোশ্যাল ওয়ার্কটা করে, রাইট? এই কাজগুলো করলে তখন কিন্তু আসলে মনটা ভালো থাকে এবং মানে এই ডিপ্রেশন আসার সুযোগ থাকে না। থাকে না। আর শিশুরা হচ্ছে আচ্ছা। সুযোগীয়, এবং শিশুদের সাথে সময় কাটানোটা, যেমন বিশেষ করে আমি শিশুদের সাথে কাজ করছি স্যার প্রায় 20 বছর, আমার কিন্তু বেসিক্যালি কাজ আমি শিশুদের সাথে, যার কারণে এই শিশুদের সাথে সময় কাটালে মানে মনের যে একটা প্রফুল্লতা, একটা স্বর্গীয় একটা অনুভব আসে, এবং যে কি যে ভালো লাগা, ওদের সুন্দর সুন্দর কথা শোনা, ওদের সাথে হাসি খুশি থাকা, ওদের সাথে খেলাধুলা করা, ওদের সাথে বসে একসাথে খাওয়া, ওদেরকে পড়ানো, এই কাজগুলো করলে কিন্তু এত ভালো লাগে। এবং যারা ডিপ্রেশনে, আমি তাদেরকে বলবো তাদের জন্য একটা মানে টনিক, মানে বিশেষ ঔষধ এই বাচ্চাদের সাথে সময় কাটানো। নিশ্চয়ই সে যেই এলাকায় থাকে সেখানে নিশ্চয়ই এতিমখানা আছে, বা কোনো শিশু হোম আছে, কিংবা স্টেশনে স্যার সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আহ সব ক্ষেত্রে একটা কমন ফ্যাক্টর হচ্ছে যে সময় কাটাতে হবে। আপনি যার সাথেই থাকেন, কোনো মানুষের সাথে আপনাকে সময় কাটাতেই হবে, এটার কোনো বিকল্প নাই। দেখেন, ডিপ্রেশনটা তখনই কিন্তু পেয়ে পজিটিভ। বসে যখন আপনি একটা স্ট্রেস দিচ্ছেন, রাইট? হ্যাঁ, সময় পজিটিভ, সময় অবশ্যই কাটানো পজিটিভ, দুটো হয়ে অবশ্যই পজিটিভ। আমি হ্যাঁ, না না, সেটা হ্যাঁ হ্যাঁ, কি সেটা আছে তো বন্ধুদের অবশ্যই। সাথে, হ্যাঁ, সে কিন্তু মাদক আসক্তি হয়ে যাচ্ছে। তো আমি কি নেগেটিভলি ওই সঙ্গটাকে আমি নিব পজিটিভ, আমার ভালো কাজ, মানে আমি সোশ্যাল ওয়ার্কের সাথে ইনভলভ হবো। আমি এমন হতে পারে আমি 2 কিলোমিটার রাস্তায় প্লান্টেশন করবো, গাছ লাগাবো, আমি একটা ভালো একটা কাজ করবো, মানে আমি একটা এলাকায় নোংরা নর্দমা হয়ে আছে, এই যে আমাদের এখনকার যে জেনারেশন যেটা করলো বিপ্লবের পরে, যে তারা কিন্তু বিভিন্ন এলাকা পরিষ্কার করতেছিল, রাস্তাঘাট পরিষ্কার করতেছিল, তারা সমস্ত পানি নিজের হাতে তুলে খায় না, সে কিন্তু গিয়েছে থানা পরিষ্কার করতে, সে গিয়েছে রাস্তার ফুটপাথ পরিষ্কার করতে। এটা কিন্তু খুবই মজার বিষয়। ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা রোদে দাঁড়িয়ে কাজ করতেছে। এই যে এইরকম কাজে যখন ভালো কাজে সে ইনভলভ হয়, তখন কিন্তু মেন্টালি তার কিন্তু ডিপ্রেশন আসার চান্স পাবে। ডিপ্রেশন ঢুকবে কোত্থেকে? যদি সে নিজেকে ব্যস্ত রাখে, এবং সে যদি পরিকল্পনা করে আজকে আমি এই কাজটা করবো, কালকে আমি ওই কাজটা করবো, তখন কালকের আরেকটা কাজের সাথে যখন সে ইনভলভ হবে, তাহলে তার আজকে রাতে বসে বসে চিন্তা করবে, বন্ধুদের সাথে বলবে এই তোমরাও এইটা নিয়ে এসো, তুমি ওইটা নিয়ে এসো, মানে ব্যস্ত থাকবে। এবং এই ব্যস্ততার মধ্য দিয়েই কিন্তু তার সময়গুলো কিভাবে চলে যাবে সে বুঝতে পারবে। আর আরেকটা জিনিস হচ্ছে প্রচুর পড়াশোনা করতে হবে, যেটা আমরা করতাম। আমরা যখন ইউনিভার্সিটি ছিলাম, আমরা ইউনিভার্সিটির নিজস্ব লেসন যতটুকু না পড়েছি, যদি পড়েছি 20%, 80% পড়ছি আমরা বাইরের বই বুঝতাম। তখন তো আর এই ফেসবুক টেসবুক ছিল না আমাদের সময়, কারণ আমি 1990 ব্যাচ, মানে 94-তে আমি মাস্টার্স করেছি চিরাং ইউনিভার্সিটি। তো সেই হিসাবে আমাদের সময় কিন্তু ছিল স্টাডি সার্কেল, আমাদের সময় ছিল মানে পরিচ্ছন্ন রাজনৈতিক আড্ডা। ছাত্র সমাজ তখন রাজনীতি করতে কিন্তু পড়াশোনা করে, পড়াশোনা না জানলে সে ছাত্র নেতাও হতে পারত না। হ্যাঁ, মানে তারপরে আমরা পড়েছি, এবং যেই বিষয়টার উপর পড়েছি মানে আন্তর্জাতিক বিভিন্ন মার্ক টোয়েনের বই পড়েছি, বার্টন রাসেল ফিলোসফি পড়েছি, প্লেটোর দর্শন পড়েছি। হ্যাঁ, এই যে এখনকার জেনারেশন অনেকেই এই বইগুলোর নাম জানে কিনা আমার সন্দেহ আছে, এই সমস্ত লেখকের নাম জানে কিনা। তারপরে আপনার লিও তলস্তয়, হ্যাঁ, এই যে বড় বড় যে লেখকদের বইগুলা আমরা পড়েছি, এবং এটার উপরে কিন্তু আমাদের প্রশ্ন করা হয়েছে যে তুমি এটা পড়েছো, তুমি কি বুঝছো, এখান থেকে কি সারমর্ম রাখি, মানে এই যে আলোচনাগুলো তখন কিন্তু এইগুলা ছিল। এই পড়াশোনার মধ্যে যদি এখন ছেলেমেয়েরা যদি এনগেজ হয়ে যায় যে না, আমি দিনের একটা অংশ আমি পড়বো, এবং পড়ার মধ্যে যে কি মানে মাধুর্য আছে, মজা আছে, এবং আজকে ক্যারিয়ার নিয়ে একটা একজন বলতেছে স্যার আমার তো সরি স্যার একাডেমিক বইয়ের পাশাপাশি আসলে অন্যান্য বই পড়া অনেক বেশি উপকারী। তো আমরা সেই বিষয়ে আলোচনা করব পরবর্তীতে। আমরা কিছু স্পেসিফিক প্রশ্ন উত্তর নিয়ে আসতে আছি। এখন আমরা স্পেসিফিক শর্ট করেই চর্চা করব যেন প্রশ্ন উত্তরগুলো দেওয়া যায়। তো আমি আমাদের ইউসুফ স্যারের কাছে একটা প্রশ্ন নিতে চাচ্ছি। এটা হচ্ছে যে আপনি একজন বিশ্ববিদ্যালয়ের টিচার, একজন শিক্ষার্থী যদি আপনাকে আত্মহত্যা করবে বলে, আপনি তখন কিভাবে প্রতিক্রিয়া করবেন? আর একটা প্রশ্ন হচ্ছে, আপনার দৃষ্টিতে আত্মহত্যা
এটা কি এই প্রশ্নটা কি ইউসুফ স্যার কেন আমাকে? আফজাল, আফজাল আমি তোমার প্রশ্ন পাইনি, আবার আবার করতে হবে, এটা বাফার করছে, আরেকবার প্লিজ। কথাগুলো স্পষ্ট আসছে না। আসছে না, প্রশ্নটা আরেকবার প্লিজ আফজাল। স্যার আপনি কি প্রশ্নটা শুনতে পেয়েছেন? আমিও স্পষ্ট পাচ্ছি না। আফজালের নেটের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি ধরে নিচ্ছি সে যে প্রশ্নটা করেছে যেটা হলো যে সে যেটা বলতে চাচ্ছিল যে ও মানে ইয়ে হয়ে গেছে, ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা ইউসুফ স্যার আপনি বলেন, মানে এই একটা প্রশ্ন ইয়েতে স্ক্রিনে আছে, আপনি এটার উপরে বলেন যে কারোর সাথে কথা বলার সময় থাকে না, তখন মন ভালো করার জন্য কি করা যায়? এটা ভালো প্রশ্ন। কারোর সাথে সময় থাকে না, কিন্তু তার কাজের মধ্যে আমার মনে হচ্ছে আনন্দ খুঁজে পাওয়া উচিত, যেটা আমি মনে করি। কাজের মধ্যে আনন্দ খুঁজে পাওয়া উচিত, যে আমার মন চাচ্ছে এই কাজটা করবো, একটা ফুলের টবে পানি দিব, যে আপনি যেটা বলেছেন সোশ্যাল ওয়ার্ক। সবসময় তো আমরা মানুষের সঙ্গ পাবো না, কিন্তু আমাদের ভালো লাগার কিছু জায়গা থাকে। আমার বারান্দাটা দিয়ে আমি একটা পাখি দেখলাম, বা আমি আমার বাড়িটা পরিষ্কার করলাম, বা আমি একটা পছন্দের গান শুনলাম, পছন্দের একটা উপন্যাস পড়লাম। আমাদের একেবারে পার্সোনাল কিছু ব্যাপার থাকে যেগুলো আমরা করতে পছন্দ করি। যেমন আমার মাঝে মধ্যে রান্না করতে ভালো লাগে, টু বি অনেস্ট, স্পেসিফিক্যালি কোনো রিজন নাই, মন ভালো করার জন্য আমি রান্না করি। হতে পারে এটা পৃথিবীর সবচেয়ে বিদঘুটে খাবার, বাট আই এনজয় ইট। সো যখন আমি তো সবসময় সবার সঙ্গ পাবো না, কারণ পৃথিবীতে সবাই সবার মতো ব্যস্ত। অথবা এরকম দু চারজন বন্ধু থাকে সবসময় আমার কল রিসিভ করবে, কখনো নাও করতে পারে। বাট আমাকে সেলফ ডিপেন্ডেন্সির একটা গ্রাউন্ড তৈরি করতে হবে। ধরেন আমি এই শিল্পীর একটা গান শুনলে আমার ভালো লাগে, যেমন ওই উপন্যাসটা পড়লে আমার ভালো লাগে, এই জায়গাটা ঘুরে আসলে আমার ভালো লাগে। নিজে যদি নিজের বন্ধু হওয়া যায়, এটা কিন্তু খুব একটা খারাপ না। নিজের সাথে যদি নিজের কথা বলা যায়, আমরা অনেক সাইকিয়াট্রিস্ট বলতে শুনি, বা অনেক বড় বড় লোকদেরকে বলতে শুনি যে নিজের কথাটা নিজে শুনি। হ্যাঁ, এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে অনেক চোখে। ধরেন আমি নিজে এক কাপ চা করে খেলাম, এই ব্যাপারটা, এই যে চা করার যে প্রসেসটা বা চা খাওয়া, ততক্ষণ কিন্তু আমার মধ্যে ডিপ্রেশন কাজ করবে না। আমি নিজের জন্য এক কাপ চা বানাচ্ছি, হ্যাঁ, আমি নিজের একটা জামা আয়রন করছি, বা আমি আমার নিজের একটা জামা করছি। আমরা যখন কি করি, এই কাজগুলো যখন আমরা করি না, এই ব্যাপারগুলো যখন আমরা, যে রান্না তো আমার কাজ না, গাছ লাগানো তো আমার কাজ না, বা হচ্ছে বাইরে আমি কেন তাকাবো স্ক্রিন, বা এই যে অনেক সময় আমি এটাও দেখেছি, মোবাইলে ফোনে চার্জ থাকে না, ওয়াইফাই থাকে না, তখনই আমাদের স্টুডেন্টরা ডিপ্রেশনে চলে যায়। দেখা যাচ্ছে হুট করে তার প্রেজেন্টেশন দিচ্ছে, ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, একটা অড সিচুয়েশন, মানে আপনার পরিকল্পনার বাইরে কিছু করতেই দেওয়া যাবে না, ডিপ্রেশনে চলে যাবে। যে একটা ছিল যে হুটার আমরা কেন ডিপ্রেশনে চলে যাচ্ছি, আপনি ধরে নিচ্ছেন আপনি এখন ক্লাসরুমে যাবেন, বৃষ্টি আসছে, এটাও আপনার ডিপ্রেশনের কারণ। বৃষ্টি আসতেই পারে, এটা তো আপনি কন্ট্রোল করতে পারবেন না, আপনাকে তো অ্যাডজাস্ট করতে হবে। সো যখন আমরা কারোর সাথে কথা বলতে পারবো না, তখন আমার মনে হচ্ছে নিজের সাথে কথা বলতে হবে, নিজে বন্ধু তৈরি করতে হবে। এটা হচ্ছে বেস্ট কোনো ওয়ে থাকতে পারেন। এই হচ্ছে বিষয়। আমিও এই মানে আমরা কি এই যে যেমন আমরা কি করতাম, আমার ক্ষেত্রে আমি কি করতাম, আমরা যে মানসিক চাপে পড়িনি বা ডিপ্রেশন আসেনি তা না, অনেকভাবে এসছে। আমি কি করতাম, যেহেতু আমরা চিটগাংয়ে পড়াশোনা করেছি, যার কারণে তখন তো 10 টাকা দিলেই অনেক দূর যাওয়া, আমরা চলে যেতাম পতেঙ্গা, মাছ ভাড়া 10 টাকা দিয়ে পতেঙ্গা চলে যেতাম, ঠিক আছে। তো ওখানে গিয়ে সাগরের দিকে তাকিয়ে থাকতাম, চিন্তা করতাম এত বিশাল সাগর, এত ঢেউ, এই যে তখন তো সুন্দর হয়ে যেত, এটাই পেতাম না। এবং এই যে সাগরের যে শব্দ গর্জন এগুলো কানে আসতো, এটাও কিন্তু এক ধরনের মানে হিলিং হতো, মেন্টাল একটা মানে স্ট্রেস রিলিফ করতো। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমার জন্ম যেহেতু শ্রীমঙ্গলে, সেই হিসেবে আমি বলতে চাচ্ছি যে ওখানে পাহাড়, চা বাগান, তো এমন নির্জন, আপনার চা বাগান দেখেছেন যারা, মানে নির্জন, যেখানে মানে লোকজন খুব কম যায়। হ্যাঁ, তো বন্যার পাশে কিংবা পাহাড়ের ভিতরে সেখানে চলে যেতাম, গিয়ে বসে থাকতাম এবং একা একা বসে থাকতাম, এবং এই যে দেখতাম পাখির মানে পাখির ইয়ে শুনতাম, গুঞ্জন শুনতাম, তারপরে এই যে খরগোশ দেখতাম, হ্যাঁ, বানর দেখতাম, তারপরে কি করতাম, বসে বিভিন্ন এই সময়গুলো কাটতাম। তারপরে আমি যেহেতু ছাত্র রাজনীতির সাথে ইনভলভ ছিলাম, একবারে মানে এই বক্তৃতা প্র্যাকটিস করতাম সেখানে নিজে, কারণ কেউ তো শোনে না। এই চা বাগানটাকে ভাবতাম যে অসংখ্য অডিয়েন্স, এবং সেখানে মানে জোরে জোরে সুন্দর করে বক্তৃতা দেওয়ার চেষ্টা করতাম, যে আমার বক্তব্য প্র্যাকটিস করতে, মানে এগুলো করতাম। আর আসলে নিজেকে ভালো রাখার জন্য অনেকগুলো ওয়ে আছে। এখন তাকেই ভাবতে হবে যে কোন ভাবে। কোনো নদীর পাশে গিয়ে বসে থাকতে পারে, কোনো
একটা ভালো লাগা জায়গায় গিয়ে বসে থাকতে পারে। হ্যাঁ, অনেকভাবেই এই ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারে এবং এগুলো ভালো লাগার জন্য আমার মনে হয় কাজ করে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই সফলতা এবং ব্যর্থতা নিয়েও কিন্তু একটা নেতিবাচক ব্যাপার আছে যে সফল হতে হবে, আমাকে সবাই বলে সফল হতে হবে। হ্যাঁ, কিন্তু মানে না, সফল হইতে হবে মানে বড় কিছু হইতে হবে, তোমাকে বিসিএস কাটা দিতে হবে, তোমাকে বড় সিইও হইতে হবে। সফলতার ডেফিনেশনটাকেই আমরা চাকচিক্যর মধ্যে ফেলে দিয়েছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। সফলতার ডেফিনেশনটাকে আমরা একটা বড় পোস্টের মধ্যে নিয়ে দিয়েছি। ব্যর্থতা কিন্তু মানে সিঁড়ি। আমি যদি ব্যর্থ না হই আমি সফলতায় যাব কি করে? এই যে আমেরিকান এক রাষ্ট্রপতি যিনি তার জীবনে সম্ভবত আব্রাহাম লিঙ্কনই, ওনার জীবনে যেটাতেই হাত দিয়েছেন ওটাতেই ব্যর্থ। মানে দেখা গেছে যে উনি 51টা স্টেট নিয়েছে, 51টাই ফেল মেরেছে। 52তম বার তিনি রাষ্ট্রপতি পদে কিন্তু নির্বাচিত হয়েছেন, মানে 51 বার ফেল করেছেন, 52তম বার কি হয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ একটা দেশে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন। এই যে মানে সফলতার জন্য আমরা এত হতাশ না করে কখন মানে আমার এটার জন্য তো আমার নির্ধারণ করা আছে, সময় আমাকে নিয়ে যাবে সেই জায়গায়, আমি সেটা পাবো, সফলতা আসবে। আর যদি আমি সফল না হই তাহলে আমার যে অভিজ্ঞতা আছে সেটা তো আমার কাজে লাগবে, কিন্তু কোনোটাই বিফল যাবে না। তো সুতরাং ব্যর্থতার জন্য এত হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হতে হবে না। তো এই ব্যর্থতাকে ভাবতে হবে যে এটা আমার শিক্ষার জায়গা, এখান থেকে আমি শিখলাম, আমার এটা মানে সিঁড়িতে যাওয়ার মানে সফলতার সিঁড়িতে যাওয়ার প্রথম স্টেপ, আমি একটা দুটো করে স্টেপ যাবো, একসময় আমি সফল হবো। সব কাজেই সফল হয় না। হ্যাঁ, ফুটবলাররা যে খেলে নেইমার বা মেসি, ওরা কি করে, গোল পোস্টে তো অনেক শট নেয়, কিন্তু সবগুলা কি তার গোল পোস্টে ঢোকে না, মানে কিন্তু একটা দুইটা খিড়ি ঢুকে যায়। এই জন্য তো তারা সেরা স্ট্রাইকার। কিন্তু দেখবেন সে সারা মাঠে 90 মিনিটে সে অসংখ্যবার শুট নিয়েছে, কিন্তু সবগুলো গোল হয় না। একটা গোল দিয়ে কিন্তু সে কিন্তু তার দলকে জিতে নিয়ে আসে। তো এটা ভাবতে হবে যে আমার অনেক ইনিশিয়েটিভ আমার জীবনে আসবে, অনেক কিছু আমি করব, আমার জীবনে ব্যর্থতা হবে, কিন্তু ব্যর্থতাকে আমার মানে নেতিবাচক হিসেবে না, ব্যর্থতাকে আমার মানে একটা হিসেবে নিতে হবে, মানে সফলতার একটা স্টেপ হিসেবে নিতে হবে। তো সুতরাং ফেল করছি, কি হয়েছে, আবার শুরু করবো। এই যে নিউটন সম্ভবত তার যে থিসিস মানে তার যে গবেষণাপত্র লিখেছিল 20 বছরের সাধনা, আমি জানি না স্যার আপনি ভালো বলতে পারেন, যেহেতু হ্যাঁ এটা পুড়ে গেছিল সম্ভবত, নষ্ট হয়ে গেছিল, পুড়ে গেছিল, তার এক বিড়াল করেছে, কিন্তু উনি তার 20 বছরের সাধনা আমার সব শেষ, তিনি কি করলেন, আবার শুরু করলেন, কিন্তু ঠিকই ওনার যে কাঙ্ক্ষিত লক্ষ্যে উনি আবার পৌঁছতে পারছেন। এরকম অসংখ্য। এরপরে আপনার যে টমাস আলভা এডিশনের কথা বলছি, সে কি করেছে, সে যখন স্কুলে পড়তো স্কুল থেকে তাকে বের করে দিয়েছে যে এই ছাত্র আমরা রাখবো না, এই ছাত্র থাকলে আমার অন্যান্য স্টুডেন্ট নষ্ট হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। তার মাকে চিঠি লিখছে, বাবা এই ছাত্র আমাদের, তার মা তাকে রিভার্স হয়ে, হ্যাঁ তাহলে কি করেছে, তার মা তাকে উল্টো উল্টো বুঝাইছে, পজিটিভলি বুঝাইছে, তোমার স্যাররা বলছে তোমাকে এত নলেজ, তোমাকে সুতরাং তোমাকে ধরেই পড়তে হবে বাবা। এবং তার মায়ের কাছে সেই শিক্ষা নিয়ে সে কিন্তু পৃথিবীর বিখ্যাত একজন বিজ্ঞানী হয়েছে। মানে এই যে স্টোরিগুলো, মানে আমাদের এই স্টোরিগুলোকে এক্সাম্পল হিসেবে আনতে হবে সামনে। আর আমি মানে সুইসাইড থেকে যদি মানে বের করে নিয়ে আসতে হলে আমাদের এই প্রজন্মকে দেখেন, এটা কিন্তু আমি বলছি যে সারা বিশ্বে এই 15 থেকে 29 বছর বয়স এরাই কিন্তু এই সুইসাইডের টেন্ডেন্সিটা এদের মধ্যে বেশি, সবচেয়ে বেশি। তো স্যার আপনার এটা মনে হচ্ছে না স্যার, আমি অডিয়েন্সের পক্ষ থেকে একটা প্রশ্ন করি, আপনার কি কখনো এটা মনে হয় না যে ইউনিভার্সিটির শিক্ষকরা এই জেনারেশনের ভাষা বুঝতে ব্যর্থ? এটা নিয়ে অনেক বিতর্ক আছে। আমি মানে বললে আসলে অনেকেই কষ্ট পাবে, এই জন্য বলতে চাচ্ছি না। আসলে এখনকার যারা শিক্ষকতা করে, এই যে আজকে শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছে কেন, আমাদের শিক্ষকরা এখনো যদি আমি দেখি, আমি গিয়ে কদম বসি করি, মানে পা ছুঁয়ে সালাম করাটা অনেকেই নাজায়েজ বলে, কিন্তু আমরা তার প্রতি এত ভক্তি, এত শ্রদ্ধা। আমার মনে আছে আমি সেই কত সালে 81-82 সালে আমি যার কাছে অঙ্ক শিখেছি, তিনি এখন বয়োবৃদ্ধ। আমি এখনো যদি যাই, যদি কোনো সময় সামনে পড়ে যায়, আমি একদম রাস্তায় ইনস্ট্যান্ট তাকে কিন্তু কদম বসি, মানে ভক্তি শ্রদ্ধার কারণে। কারণ কি, উনি এটা অর্জন করেছেন, এটা তো আমি মানে আমার কাছ থেকে এটা অর্জন করেছেন। তার মানে কি, আগেকার শিক্ষকরা কিন্তু, এবং আমরা বাসায় যখন পড়ালেখা করতাম তখন উনি করতেন কি, এসে আস্তে করে জানলা দিয়ে দেখতে আমি কি পড়তেছি নাকি বাইরে গেছি। এখন যদি আমাকে না দেখে তখন আমার বাবা আমাকে বলছে কোথায় ও কোথায়, হ্যাঁ
তখন বলে যে না গেছে তো বন্ধুদের সাথে। কেন পড়াশোনা নাই? মানে এইভাবে ওনারা কিন্তু ছাত্রদের খোঁজ নিতেন বাড়িতে বাড়িতে। মানে আর এখনকার যে শিক্ষা এটা একদম টোটালি কমার্শিয়াল। আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবেন। আমার বড় ছেলেটা, এটা আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, কারণ অন্যকে মানে শেয়ার করলে মাইন্ড করবে। আমার ছেলে একটা স্কুলে পড়তো, ঢাকার একটা মোটামুটি ভালো স্কুলে পড়তো। সে ভালো স্টুডেন্ট, খারাপ না, মানে খুব ভালো স্টুডেন্ট তা বলবো না, মাঝামাঝি লেভেলের স্টুডেন্ট এবং ফেল করার মতো না। কিন্তু তাকে ইচ্ছাকৃতভাবে কয়েকটা সাবজেক্টে ফেল করায় দেওয়া হয়েছে। যথারীতি আমাকে তলব করছে যে গার্জেনকে আসতে হবে। আমি গেলাম ভদ্রলোকের বাসায়, দেখলাম আমার মতো আরো অনেক গার্জেন। তো উনি আমাকে ডেকে নিয়ে বললো, দেখেন ছেলেটা তো আসলে ভালো, একটু যদি গাইডেন্স করা যায় তাহলে অনেক ভালো করবে। ও আমি তো এখানে পড়াই, আপনি আপনার ছেলেটাকে আমার এখানে দেন এবং ও দেখবেন যে অনেক ভালো রেজাল্ট। তাই বললাম, স্যার কেন? আপনার কাছে পড়লেই আমার ছেলে ভালো করবে কেন? এটা কি ধরনের মানে? এবং উনি একজন হাই স্কুলের শিক্ষক, কয় টাকা বেতন পান? উনি তখন একটা ফ্ল্যাটের মালিক, একটা না, সরি আমি পরে জানছি যে উনি একাধিক ফ্ল্যাটের মালিক। ওনার গাড়ি আছে, ওনার কি বলে একটা ভালো শপিং মলে ওনার দোকান আছে। হ্যাঁ, এই শিক্ষকের প্রতি শ্রদ্ধাটা আসবে কি করে? খালি পয়সার জন্যই শিক্ষকতা, মানে কমার্শিয়ালাইজ হয়ে গেছে, মানে বাণিজ্যিকীকরণ হয়ে গেছে শিক্ষা। এটা আসলে একটু বলি আফজাল, একটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন দেখলাম, এটা আমারই ছাত্রের কোশ্চেন। আমার মনে হচ্ছে স্যার এই কোশ্চেনটার আনসার মনে আমার দেওয়া উচিত। প্রশ্নটা যদি আমি একটু বলি, যে বলছে যে কেউ প্রেম করতে না পেরে হতাশায় পড়ে, কেউ প্রেমে পড়ে হতাশায় পড়ে, এই ক্ষেত্রে যুবকদের কি করা উচিত? আফজাল, তুমি কি প্রশ্নটা দেখেছো? স্যার আপনি একটু দেখেন, কেউ প্রেমে ব্যর্থ হয়ে হতাশায় পড়ে, কেউ প্রেম না করতে পেরে হতাশায় পড়ে, এক্ষেত্রে ক্যাম্পাস লাইফে যুবকদের কি করা উচিত? খুবই সমসাময়িক প্রশ্ন আমার মনে হচ্ছে। এই প্রশ্নটা নিয়ে আমি একটু বলি, এরপর আমি স্যারের কাছ থেকে একটু শুনবো, কারণ আমার যেহেতু স্বল্প জ্ঞান, আমি একটু প্রথমে বলি, তারপর আমি স্যারের কাছ থেকে শুনবো। এই প্রশ্নটা আনসার করা উচিত আমার মনে হচ্ছে। মানে আমরা যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন হয়তো আমরা আমাদের এরকম ফ্যান্টাসি ছিল যে ইউনিভার্সিটি গিয়ে প্রেম করব। এখন ফ্যান্টাসিটা চলে গেছে ক্লাস 5 বা 6-এ, যে ক্লাস 5 থেকে প্রেম হচ্ছে, ক্লাস 8-এ প্রেম হচ্ছে, 10-এ প্রেম হচ্ছে, মানে আস্তে আস্তে মনে হয় শূন্যর দিকে। এরপরে হসপিটালে ভূমিষ্ঠ হওয়ার পরে প্রেম হবে, বিষয়টা এমন হচ্ছে আর বেশি দেরি নাই যে হসপিটালে হচ্ছে 2 বেডে 2টা বাচ্চা, ওখানে প্রেম হচ্ছে। প্রেম করা নিয়ে কোনো অবজেকশন নেই, ঠিক যেমন হচ্ছে মাদক গ্রহণ করা আর মাতলামির যে ব্যাপারটা, আমি একবারে ফ্রাঙ্কলি বলি, তো নেগেটিভলি না কিছু নাই। প্রেম করাটা খুবই স্বাস্থ্যবান একটা জিনিস, সুস্বাস্থ্যের মতো একটা জিনিস, কিন্তু প্রেমটাকে অতিমাত্রায় সিরিয়াসলি নেওয়াটা ক্ষতিকর। অতিমাত্রায় সিরিয়াসলি নেওয়াটা ক্ষতিকর কেন? প্রেম প্রেম করতে তুমি একটা প্রপোজাল দিলা, বা তুমি কারোর সাথে প্রেম করতে চাচ্ছ, তার তোমার তাকে প্রপোজাল দেওয়ার যেমন ইকুয়াল রাইট আছে, তারও তোমাকে রিজেক্ট করার ইকুয়াল রাইট আছে। এটাকে ইজিলি অ্যাকসেপ্ট করার মানসিকতা গ্রহণ করতে হবে প্রথমত। দ্বিতীয়ত, প্রেম ভেঙে যাওয়া সাডেনলি এটা একটা থ্রেট, বাট এটা কি লাইফকে একদম ডিস্ট্রয় করার মতো থ্রেট কিনা? না, সাময়িকভাবে জোয়ারের মতো বা ভাটার জোয়ারের মতো এরপরে ভাটা চলে আসবে। সো এই দুইটা ফ্যাক্টরের মধ্যেই যে ব্যাপারটা, সেটা হচ্ছে সিরিয়াসনেস। কতটুকু সিরিয়াস হয়ে যাচ্ছে আমরা? প্রথমে একটা প্রেমে পড়েই আমরা যদি ড্রিম দেখা শুরু করি, তো আমাদের বাচ্চার নাম এটা হবে, আমাদের সংসার, হ্যাঁ এটা হতে পারে। ওই যে আমি আবার বাউন্স ব্যাক করাচ্ছি, আমার প্রথমে আমরা প্রেমটাও শিখি কোনো না কোনো রাইটারের একটা উপন্যাস পড়ে, আমরা প্রেমটাকে ডিফাইন করছি কোনো না কোনো ব্যর্থ প্রেমিক বাপ্পারাজের কোনো গান দেখে। সো দ্যাট ইজ ওয়াই আমি ওইটা নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। কিন্তু আমি এটা বুঝি না আমি বাপ্পারাজও না, আর সে আমার নায়িকা শাহনাজও না। ব্যাপারটা এই জায়গায়, আমি আমার মতো আমাকে প্রেম করতে হবে, আর ওর মতো করে রিজেক্ট করবে। যখনই আমি উপন্যাসের মতো করে আমার প্রেমটাকে লিখতে যাই, তখনই আমি তো আর উপন্যাসী হিরো না, আমি তো ওই ছাত্র, তখনই আমার লাইফে এই ব্যারিয়ারটা হয়। সো জোবাইরের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, প্রেমের অফারটাও খুব ইজিলি হবে, রিজেকশনটাও খুব হাইলি অ্যাকসেপ্টেড হবে। এখানে সিরিয়াস হওয়া যাবে না, ওই মাত্রায় সিরিয়াস হওয়া যাবে না যে মাত্রায় সিরিয়াসনেস তোমার মেন্টাল হ্যাজার্ড হবে। এটা হচ্ছে, স্যার একটু কিছু বলেন। না, আমি আমি এটা এটা নিয়ে আমি মানে আমি তো যেহেতু ইনডাইরেক্টলি ইউনিভার্সিটির সাথে ইনভলভ, হ্যাঁ, আমাদের এখানে প্রায় এই মুহূর্তে 22,000 স্টুডেন্ট আছে। তো ওরা আমার কাছে আসে, মানে অনেক সময় কথা বলি বা এই করি। আমার বন্ধুদের ছেলে মেয়েরাও অনেকেই পড়ে, প্রায় 70-80 জন আমার বন্ধু বান্ধবেরই ছেলে মেয়েরা এখানে ইউনিভার্সিটি পড়ছে আছে। তো ওরা বাবারা বলে দেয় যে স্যারের সাথে দেখা করবা, যোগাযোগ করবা, তা আসে আমার কাছে। আমি কিন্তু প্রথমে একটা জিজ্ঞেস, তুমি কি কোনো অ্যাফেয়ারে আছো, মানে খেলার চলে জিজ্ঞেস করি আর কি। বলে না স্যার, না স্যার, আমি তো দেখবো। এটা ভালো লাগা তো হইতেই পারে, ভালো লাগার জিনিসটা আসতেই পারে, কিন্তু এই ভালো লাগা বা এই যে এটা এটা কিন্তু খুব সিরিয়াসলি নিবা।
হ্যাঁ, কারণ তোমার এখন যদি তোমার ফিউচার, তোমার সামনের দিনগুলোকে যদি তুমি প্রস্তুত করতে হয়, তাহলে তোমাকে কিন্তু অসংখ্য পরিশ্রম দিতে হবে। কষ্ট ছাড়া কেউ কিন্তু ভালো কিছু পায় না। তো সুতরাং তোমাকে রাইট অনেক স্যার, পরিশ্রম একটু করতে হবে একটু এবং একটু একটু অ্যাড করি। জোবায়ের যদি নিজেকে কল্পনা করে প্রেমিক, সে প্রেমিক, এটা তার একটা রোল। কিন্তু সে তো কারো ছেলে, কারো ভাই, কারো ছাত্র, কারো সন্তান, কারো বন্ধু। তার মানে শুধুমাত্র প্রেমের একটা উইন্ডো বন্ধ হয়ে গেলে যে তার জীবনটা বন্ধ হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। সে আমার ছাত্র, সে তার মায়ের সন্তান, সে তার ভাইয়ের ভাই, সে তার বন্ধুর বন্ধু। এই রোলগুলো তাকে মাথায় রাখতে হবে। সো প্রেম আমার একটা একটা উইংস, একমাত্র উইংস না লাইফের, যে এটা চলে গেলে আমার জীবন চলে যাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না, যেটা আমি বলি। সম্পর্ক হতে, কিন্তু এটাই আমাকে একেবারে মানে এটাকেই কেন্দ্র করে আমার সবকিছু নো, এটা ভাবা উচিত না, এটা ভাবলে কিন্তু প্রবলেম। তো এই জন্যই মানে সবচেয়ে বড় তো এই বয়সটাই, মানে 30-এর নিচে এই সময়টাই হচ্ছে মানে ফিউচার, মানে ভবিষ্যৎকে লক্ষ্য নির্ধারণ করা যে আমি কোথায় যাব। এটা যদি করতে হয় তাহলে তাকে কিন্তু কেরিয়ার ফোকাস করতে হবে, এবং কেরিয়ার এমন কেরিয়ার স্যার যেন আমি স্যার তা- স্যার স্যার আমিও 30-এর নিচেই আছি এখনো। হ্যাঁ, মানে এই মানে কেরিয়ারের মানে ভবিষ্যতের জন্য কিন্তু এই 30-এর নিচেই কিন্তু আসলে মানুষের যা কিছু মানে 30 থেকে 35-এর মধ্যেই কিন্তু শেষ হয়ে যায়। এরপরে কিন্তু আর সেই জায়গায় যাওয়ার নতুন করে করা খুবই টাফ। যারা করতে পারে তারা এক্সেপশনাল, কিন্তু এই 35-এর মধ্যেই কিন্তু আপনাকে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি কোথায় যাব। সুতরাং তার লক্ষ্য হওয়া উচিত তার কেরিয়ার, এবং তার কেরিয়ার যদি ভালো থাকে, ওই যে ইয়ে বলছে কি বলে বিল গেটস বলছে যে গরিব, বিল গেটস বা অন্য কে বলছে আমার ঠিক মনে নেই, আমার বিল গেটসের কথাই মনে আসছে যে বা স্যার রবার্ট রবার্ট মুগাবে বলছে, স্যার রবার্ট মুগাবে গরিব হয়ে জন্মানো বা গরিব হয়ে মৃত্যু। হুম। দরিদ্র হয়ে জন্মানোটা কিন্তু অপরাধ না, কিন্তু দরিদ্র অবস্থায় মৃত্যুবরণ করাটা কিন্তু মানে একটা মানুষের জীবনে মানে ব্যর্থতা, চরম ব্যর্থতা, এরকম কিছু একটা বলছেন যে রবার্ট মুগাবে। তো যাই হোক, এটা খুবই ভালো, মানে এইটা ভাবতে হবে যে আমাকে সফল হতে হবে, মানে আমার সফলতার উপর নির্ভর করবে আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার সন্তান যেন আমার পরিচয়টা, আমি আমি যদি ভালো একটা কিছু করি তাহলে আমার সন্তান প্রাউড ফিল করবে যে আমার বাবা অমুক প্রতিষ্ঠানের ডিরেক্টর, বা আমার বাবা অমুক জায়গায় একটা মানে একজন অধ্যাপক, বা আমার বাবা একজন মানে বিখ্যাত আইনজীবী বা একজন ডাক্তার। এই যে জায়গাগুলো মানে আমি বলতেছি, মানে সমাজে একটা প্রতিষ্ঠিত হওয়ার জন্যই এই বয়সটাকে ফোকাস করতে হবে, এবং এই ফোকাসটা যদি করতে পারে দেন তার এটা তার ভবিষ্যতের জন্য ভালো, তাকে একটা মানে মানে নিরাপদ ভবিষ্যৎ দিতে পারে মানে, এবং তার ওই যে প্রেয়সী বা ভালোবাসার জায়গাটা তখন নিরাপদ হবে। নাহলে কিন্তু তাকে কিন্তু ধুকে ধুকে মরতে হবে। এখন তো ওই যে বলে না, যখন অভাব ঘরে প্রবেশ করে তখন ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়। তো এই অবস্থাই হবে, তখন কিন্তু তার কিছুই ভালো লাগবে না, এবং এই জীবনটা কিন্তু খুবই বেদনার কষ্টের, কারণ ধুকে ধুকে মরতে হবে। সুতরাং আগে কেরিয়ারটাকে ফোকাস করতে হবে। আমি মনে করি কেরিয়ার যদি ফোকাস না করে তাহলে কিন্তু ভবিষ্যৎ অনেক কঠিন। এই জন্য ত্যাগ ত্যাগ থাকতে হবে, আমার আত্মত্যাগ থাকতে হবে অনেক, নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ওই লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য। আমাদের আজকে সঞ্চালক কিন্তু সঞ্চালক স্যার আমরা আমরা একেবারে শেষের দিকে, আমরা নিজেরাই সঞ্চালক, এখন কিছু করার নাই, সিচুয়েশনাল অ্যাপ্রোচে চলে আসছি আর কি। যেহেতু উনি ডিসকানেক্টেড হয়ে গেছে, আহ আর তো কোনো প্রশ্ন দেখছি না। স্যার তবে কিছু বলে আমি শেষ করে দিবেন? আমার দিক থেকে আমি আর একটা কথা বলে শেষ করি যে এই যে সুইসাইডাল যে বিষয়টা, এটা কিন্তু আসলে শুরু হয় ফ্যামিলি থেকে, মানে একেবারে ছোটবেলা থেকে। আমরা আমাদের সন্তানরা যখন কিছু চায় আমরা সাথে সাথে দিয়ে দেওয়ার যে টেন্ডেন্সি বা দিয়ে দিতে চেষ্টা করি, মানে অনেক কষ্ট করে হলো দিয়ে দিই, এগুলো কিন্তু মানে ওই বাচ্চাটাকে কিন্তু মানে হ্যাঁ, একরোখায় তৈরি করে রাইট রাইট। জেদি। হ্যাঁ, মানে আমরা ওকে না বলতে না পারা, যে ওকে আমরা ডিনাই করবো, এটা দিব না, বা সময় জ্ঞাপন করা, ছোটবেলা আদর এবং এবং চিরোক্ত আদর করার যে প্রবণতা। হুম, মানে অভাবটা বুঝতে হবে, অভাবটাকে শেখানো, মানে অভাবটাকে শেখাতে হবে যে রাইট। অভাব তুমি চাইলেই সবকিছু পেয়ে যাবা না, মানে না হলে হয় কি তার এই একরোখা জেদি মনোভাব, হ্যাঁ, এটাই তাকে কিন্তু নিজেকে সে আঘাত করতে পারে, এবং সে কিন্তু তখন কিন্তু মানে বাড়ি থেকে বের হয়ে যায়, হ্যাঁ, এবং এই সুইসাইডের মতো ভয়ঙ্কর ডিসিশন নিতে পারে। তার মানে কি, যদি আমরা সন্তানকে যদি ছোটবেলা থেকে যদি তাকে অভাবটাকে বোঝাতে শেখাই, তাকে যদি মানে আমি মনে করি যে গুড প্যারেন্টিং একটা বিরাট মানে ইম্পর্টেন্ট একটা ইয়ে এফেক্ট রাখতে পারে, মানে প্রভাব ফেলতে পারে, যদি আমি যদি ভালোভাবে যদি আমার সন্তানকে যদি লালন পালন করতে পারি। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে
যদি ধর্মীয় অনুশাসনের ভিতরে যদি আমি আমার সন্তানকে বড় করতে পারি, তাহলে সে যদি যদি মুসলিম হয় তাহলে নামাজ পড়বে, সে ধর্মীয় বইগুলো পড়বে, হাদিস পড়বে, বিভিন্ন স্বাভাবিক যারা আছেন তাদের জীবনী পড়বে, খলিফাদের জীবনী পড়বে, আমাদের নবীজির জীবনী পড়বে, তারপরে অন্য ধর্মাবলম্বীরাও তারা ঠিক তার ধর্মের যে ভালো দিক যেগুলো আছে যেই জিনিসগুলা অনুশাসনগুলো মেনে চলে, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু মানে এই টেন্ডেন্সিটা আসবে না, এবং তখন সে আল্লাহকে ভয় পাবে, মানে স্রষ্টাকে ভয় পাবে, এবং আত্মহত্যা মহাপাপ এটা সে বুঝতে পারবে। এই রিয়েলিটিটা যখন সে বুঝবে তখন কিন্তু মানে এটা কমে আসবে। আর ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা দরকার। এই আফজালরা যে কাজটা করছে এটা আমি মনে করি অসম্ভব ভালো একটা কাজ করেছে। এই কাজগুলো মানে আরো করতে হবে এবং ক্যাম্পেইন করতে হবে। প্রয়োজনে এই ক্যাম্পাস টিভির মাধ্যমে এক একটা ইউনিভার্সিটিতে এক একটা প্রোগ্রাম করতে পারে, হ্যাঁ, তাদের মতামত দিতে পারে, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে। আফজাল তোমার ওই আফজাল তোমার এই কোশ্চেনটা কি এখন আছে মনে, মানে কি একটা কোশ্চেন ছিল যেটা আমরা শুনতে পাই না ভিজুয়ালি কি? জি স্যার, আমি বলতে চাইছিলাম যে স্যার আপনার দৃষ্টিতে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যে আপনার শিক্ষার্থী যদি আপনাকে বলে যে আসলে আত্মহত্যা করতে চাই, তাহলে আপনার কি করণীয় থাকবে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন দিয়ে আসলে কি ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? আপনার কাছে প্রশ্ন স্যার, ইউসুফ স্যারের কাছে। প্রথমত মনে হয় না কেউ এসে বলে স্যারের কাছে যে আত্মহত্যা করতে চাই, মানে এটা আমার ধারণা প্রথমত। কারণ এটা একেবারে ট্রুথ, কারণ আত্মহত্যা করতে চাই এটা কেউ বলে না, কখনোই বলে না, কারণ বললে সে তাকে আমরা আত্মহত্যা করতে দিব না, সেটা জানে। তারপরেও যদি কেউ বলে যে স্যার আত্মহত্যা করতে চাই, আমি ব্যক্তিগতভাবে আমি এবং সকল শিক্ষকের যে দায়িত্ব হওয়া উচিত আমার মনে হয় যে কখনোই তার প্রতি কিউরিয়াস হওয়া উচিত না, যে হুট করে কেন আত্মহত্যা করতে চাও বা একদম উত্তেজিত হয়ে যাওয়ার কোনো কারণ আমি দেখি না। আর সে আত্মহত্যা করতে চায় কেন, তার সাথে বসা উচিত, তার ব্যাপারটা শোনা উচিত যে কেন তুমি আত্মহত্যা করতে চাও। প্রত্যেকটা আত্মহত্যাকারী কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমি আগেও বলেছি, ওই স্যার আছেন আমার সাথে এগ্রি করবেন যে হুট করে ঘুম থেকে উঠে কেউ কিন্তু আত্মহত্যা করতে চায় না। আত্মহত্যার একটা প্রসেস, তারা অনেকদিন ধরে এটা এটা গেমটাকে প্লে করা যে আমি আত্মহত্যা করতে চাই। তো জানতে হবে তার কাছ থেকে কেন, তারপরে তাকে আস্তে আস্তে বুঝতে হবে, এটা ছাড়া তো উপায় নেই, তার ওই টেন্ডেন্সি থেকে তাকে বের করে আনতে হবে, কিন্তু এটা একদিনের কাজ না। আর আমি শিক্ষক হিসেবে আমি যদি বলি কেউ আমার কাছে এসে বলে আত্মহত্যা করতে চাই, আমার কাছে কেউ বলবে না, আমার মনে হয় শিক্ষকদের কাছে কেউ বলে না। এই প্রশ্নটা ছিল যে শারীরিক রোগ আমরা ধরতে পারি, মানসিক রোগ আমরা কেন ধরতে পারি না, স্যার আপনি দেখছেন কিনা জানি না, কোশ্চেনটা ছিল। মানসিক রোগগুলো আমার কাছে মনে হয় যে আশেপাশের লোকেরাই প্রথমে ফেস করতে পারে, যে এই ছেলেটার বিহেভিয়ারটা মনে হচ্ছে ঠিক নাই, আমার বন্ধুটার বিহেভিয়ার ঠিক যাচ্ছে না, স্যার যেটা বুঝে ঘুম ভালো হচ্ছে না, খাওয়া দাওয়া ঠিক করতে করছে না, আচরণে ঠিক নাই, পরীক্ষা দিচ্ছে না ঠিকঠাক করে, এই হচ্ছে ব্যাপার। তো এই ক্ষেত্রে আমি যে ব্যাপারটা বলে শেষ করে দিচ্ছি 1 মিনিটে, যে শিক্ষকদের কি করণীয় আছে যে আত্মহত্যা প্রতিরোধে। আমার কাছে যেটা মনে হয়, মানে এটা একেবারে আমার কাছে মনে হয় যে আমরা ইন্ডিভিজুয়াল কোনো টাস্ক না দিয়ে আমরা আমাদের স্টুডেন্ট গুলোকে গ্রুপ টাস্কে অ্যাট্রাক্টেড করতে পারি। গ্রুপ প্রেজেন্টেশন, গ্রুপ অ্যাসাইনমেন্ট, গ্রুপ ডিসকাশন, এই ব্যাপারগুলো তাদেরকে একটা কমিউনিটি ক্রিয়েট করতে হেল্প করে। প্রথম থেকে একটা ডাইভার্সিফিকেশন থাকে, ওর সাথে মিশবে না, এর সাথে মিশবে না। দ্বিতীয়ত আমরা টিচাররা, মানে আমি সবাইকে বলছি না, টিচারদের একটা টেন্ডেন্সি আছে শুধু পড়ানো, জীবনের উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র পড়া না, জীবন বোধ দিয়ে কোনো চিন্তা ভাবনা করা উচিত, জীবনমুখী কিছু কথা বলা উচিত, জীবনের গুরুত্ব নিয়ে কথা বলা উচিত। জীবনের গুরুত্বটা যে তোমার জীবন যে শুধু তোমার না, তোমার জীবন যে তোমার মায়ের, তোমার জীবন যে তোমার বাবার, তোমার জীবন যে দেশের দশের, এই উপলব্ধিটা মনে হয় আমাদের শিক্ষকদেরকেই ওদের মাথায় দিয়ে দিতে হবে। যে কারণ তোমার জীবন শুধুমাত্র তোমার না, তুমি চাইলে সুইসাইড করতে পারো না, এখানে দেশের ইনভেস্টমেন্ট আছে, তোমার মায়ের ইনভেস্টমেন্ট আছে, তোমার সোসাইটির ইনভেস্টমেন্ট আছে, তোমার বন্ধুর একটা হক আছে, প্রত্যেকটা হক তোমাকে মিটাইতে হবে, তোমাকে একজনের জন্য হলে বেঁচে থাকতে হবে। এই যে আমাদের, কারণ আমরা শিক্ষকরা কিন্তু চেঞ্জ মেকার, আমরা যদি ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি এটা কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করে। এবার আমি দেখেছি এই ব্যাপারগুলোতে খুবই বেশি মনোযোগ থাকে ছাত্রদের। আমরা যখন জীবনের কোনো গল্প বলি, হ্যাঁ, আমরা পার্টিসিপেটরি কাজ দিতে পারি, ধরো যে যে সাবজেক্টের এমন কোনো কাজ দিতে পারি যেটাতে তারা প্রফুল্লতা খুঁজে পেতে পারে। আমরা সবসময় স্যারকে আমি অ্যাড্রেস করে বলছি, আমরা এটা শুনি যে কাজ পরীক্ষা বোরিং লাগে, ক্লাস বোরিং লাগে, এক্সাম বোরিং লাগে। আমাদের শিক্ষকদের দায়িত্ব এটাকে কিভাবে এন্টারটেইনিয়াস করা যায়, কিভাবে আরো বাস্তবমুখী করা যায়, কিভাবে জেনারেশন টু জেনারেশন ভেরি করে। 1980 সালে যে ছাত্রটাকে আমি যে মেথডে পড়িয়েছি, 2020 সালে এসে আমি সেই মেথডে পড়াইলে এটা কখনোই ওয়ার্ক করবে না, এটা তার জন্য প্রেশার কুকার হিসেবে কাজ করবে। এই এই ব্যাপারগুলো কিন্তু আস্তে আস্তে তাকে বোরিংনেস, মানে তার প্রতি, তার জীবনের প্রতি যে বিষাদতা, এটা এটা তৈরি করে। এখানে আমাদেরও সীমাবদ্ধতা আছে, কিন্তু এই জন্য বলবো স্পোর্টস আমরা প্রচুর হাইলাইট করতে পারি। এখন প্রত্যেকটা হয়তো বা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে এই ফ্যাসিলিটি কম,
প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু স্পোর্টস এর কিন্তু ফ্যাসিলিটিস আছে। ডিপার্টমেন্টের উদ্যোগে, ফ্যাকাল্টির উদ্যোগে বেশি বেশি করে স্পোর্টস মনোযোগী হওয়া উচিত, কারণ যত বেশি পার্টিসিপেশন আমার মেয়েদেরও স্পোর্টসে পার্টিসিপেট করানো উচিত। এই ব্যাপারগুলো যদি এনশিওর করা যায়, আমার মনে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পর্যায় থেকে খুব মানে একেবারে জিরো পর্যায়ে নামিয়ে আনা অসম্ভব হলেও কমিয়ে আনা সম্ভব। শিক্ষকদেরকে এই ক্ষেত্রে চেঞ্জ মেকারের রোল প্লে করা খুব ইজি, এটা আমার মনে হয়। স্যার জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর করে আসলে উত্তর দিয়েছেন। আমি মনে হয় আরেকটি প্রশ্ন করেছিলাম যে আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিভাবে ভূমিকা রাখতে পারে এখানে, আপনি হয়তো স্কিপ করেছেন কিনা জানি না, যদি আচ্ছা, সংক্ষেপে আমি একটু এক বলতেন। মিনিট বলি প্রশাসনের, এক মিনিট। হ্যাঁ, প্রশাসনের এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, আমাদের যখনই ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট গুলো ভর্তি হয়, আমি ধরে নিলাম অ্যাপ্রক্সিমেটলি একটা বিশ্ববিদ্যালয়ে 2000 স্টুডেন্ট ভর্তি হয়। 2000 স্টুডেন্টের এগেনস্টে 500 জন টিচার আছে। তার মানে আমি যদি রেশনালি ভাগ করে যে একজন টিচারের আন্ডারে 4 জন করে চারজন করে স্টুডেন্ট পড়ছে, আমরা যদি এই 4 বছরের জন্য এই একটা টিচারের সাথে 4 জন স্টুডেন্টকে ট্যাগ করে দিতে পারি যে এ তোমার একেবারে লোকাল গার্ডিয়ান, তোমার যে কোনো প্রবলেম তুমি তার কাছে অ্যাক্সেস পাবা, ইট উইল বি বেটার। যে কোনো প্রবলেমে সে তার কাছে চলে যাবে, তাকে বলবে। একটা গেল অপ্রাতিষ্ঠানিক ভাবে বা ইনফর্মাল ভাবে। ফর্মালি স্যার যেটা বলেছে, সাইকিয়াট্রিস্ট থাকতে পারে যেখানে নাম প্রকাশ না করে সে যেতে পারবে, যেখানে নাম প্রকাশ না করে সে টোল ফ্রি নাম্বারে ডায়াল করতে পারবে, সে তার প্রবলেমটার কথা বলতে পারবে, সে হেল্প চাইতে পারে। কমিউনিটি ক্রিয়েট করতে পারি, বিভিন্ন সেমিনার ক্রিয়েট করতে পারি, স্যারদের মতো বিশেষজ্ঞদেরকে এনে আমরা সুইসাইডের নেগেটিভ দিকগুলো আমরা দেখাতে পারি। অনেক মুভি আছে এগুলো নিয়ে, হেমলক সোসাইটি থেকে শুরু করে চিচড়ে, দিল বেচারা, অনেক মুভিতে দেখবা সুইসাইডের এগেইনস্টে কথা বলা হয়েছে। এগুলো আমরা প্রমোট করতে পারি, এগুলো প্রমোট করতে হবে, এগুলো প্রমোট। আর সবচেয়ে লাস্ট কথাটা বলে আমি শেষ করতে চাই, প্রত্যেকটা আত্মহত্যাকারী লাস্ট মিনিটে এসে রিয়েলাইজ করে যে আত্মহত্যা করা উচিত হচ্ছে না, কিন্তু সেই সময় তার ব্যাক করার কোনো সুযোগ নেই। যে দড়ি দিয়ে সুইসাইড করতেছে সেও একটা সময় বাঁচার চেষ্টা করে, যে ছাদ থেকে লাভ দিচ্ছে সেও কিন্তু লাভ দেওয়ার মাঝামাঝি 1 সেকেন্ড, ন্যানো সেকেন্ডের জন্য হলো চিন্তা করে আমার লাভ দেওয়া উচিত হচ্ছে না। ওই মুহূর্তে কিন্তু তাকে আর ব্যাক করানোর কোনো সুযোগ থাকে না। তার মানে ও নিজেও কিন্তু মরার আগে রিয়েলাইজ করে যায় যে আমার এই মৃত্যুটা উচিত হয়নি। সো এটা আমাদের উচিত হচ্ছে মরার আরো বেশিক্ষণ আগে তাকে রিয়েলাইজ করানো। জি স্যার, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আজকে বিদ্যুতের কারণে আমি অনেক সময় মিসিং ছিলাম এবং অনেক প্রশ্ন হয়তো বা মিসিং চলে গেছে। তো আমি সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমার মোবাইল হটস্পট দেওয়ার কারণেও আসলে আমি তারপরেও পারি নাই, যেহেতু রিমোট এরিয়াতে আছি আমি, দিনাজপুরে মোটামুটি বলা চলে আর কি। তো খুবই দুঃখিত আপনাদের এবং আমাদের যারা গেস্ট রয়েছেন তাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। আমার দুজন অতিথির কাছে যেটা প্রশ্ন থাকবে, প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের জাহাঙ্গীর নাকির স্যারের কাছে, ছোট করে উত্তরে দিবেন। যারা আত্মহত্যার চেষ্টা করছেন তাদের পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে আপনার প্রতিষ্ঠান বা সরকারের কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার? না, আমি ধন্যবাদ। আমি আসলে প্রথমেই বলেছি যে আমাদের যে সুইসাইড প্রিভেনশন ইয়ুথ সোসাইটি, এখনো আমরা ভার্চুয়াল মাধ্যমেই কাজ করছি। ওই ধরনের মানে প্ল্যাটফর্ম, মানে অফলাইন কাজ আমরা এখনো শুরু করিনি। মানে করেছি, যেমন সেমিনার বা চিঠি লেখা, মনের কথা বলা, এই ধরনের কিছু কিছু প্রোগ্রাম হচ্ছে। তবে আমরা যেটা মনে করি যে আমরা এই বিশেষ করে বেকারত্ব কিন্তু একটা বড় রকমের, মানে বেকারত্ব কিন্তু একটা বড় ফ্যাক্টর যে এই ছেলে মেয়েদেরকে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে। তো এখন তো অনেক অপরচুনিটি আছে, যদি সে ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন ট্রেনিং কোর্সের মাধ্যমে যদি সে কিছুদিন ট্রেনিং নেয়, এটা তো বোধহয় খুব বেশি ইনভেস্টও করা লাগে না, তাহলে কিন্তু সে কিন্তু আমরা দেখছি যে গ্রামে গঞ্জে, মানে একেবারে অজপাড়া গ্রামে বসেও কিন্তু মাসে 30-35,000 40,000 টাকা আর্ন করে। আসলে অর্থনৈতিক একটা কারণও, মানে যখন আমার পকেটে টাকা থাকে না তখন আমার হতাশা গ্রাস করে, যখন আমার পকেটে টাকা থাকে তখন কিন্তু হতাশা গ্রাস করার সুযোগ থাকে না, কারণ ওই যে আড্ডা দেওয়া, বন্ধুদের সাথে সময় কাটানো, ওইগুলো কিন্তু সুযোগ হয়। আচ্ছা, আমি এইটা, এবং আরেকটা জিনিস হলো যে মানে টেকনোলজি বেসড, মানে ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি, মানে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে আগামী 5-10 বছরে আমাদের মানে জব মার্কেট কোন দিকে যাচ্ছে, এই ট্র্যাকটাকে অ্যানালাইসিস করে আমাদের মানে কর্তৃপক্ষকে, বিশেষ করে রাষ্ট্রের দায়িত্বে যারা আছেন, আমি বিশ্বাস করি এখন যারা আছেন তারা অত্যন্ত মানে প্রয়োজনের জন্য, মানে এই কাজের জন্য তারা উপযুক্ত, এবং তারা এটা মানে মনেও করেন যে সময় উপযোগী একটা শিক্ষা ব্যবস্থা ডেভেলপ করা, এটা তো রাষ্ট্র ছাড়া সম্ভব না। আর পাশাপাশি যারা ইউনিভার্সিটিতে আছেন, যেমন আমি আমাদের ইউনিভার্সিটির কথা বলতে পারি, এখানে কিন্তু আমাদের ইউনিভার্সিটির ছেলেমেয়েরা কিন্তু বেকার খুব কম।
তার কারণ হচ্ছে এখানে কিন্তু আইসিটি বেস শিক্ষার মানে এটা গুরুত্বটা খুব প্রাধান্য দেওয়ার কারণে এরা কিন্তু আসলে কোনো না কোনোভাবে তারা জব মার্কেটে চলে যাচ্ছে। এবং আমাদের যে জব ফেয়ারগুলো হয় এখানে প্রচুর ছেলে মেয়ে কিন্তু জব পেয়ে যায়, কারণ তাদের কিন্তু ওই টেকনোলজিক্যাল তাদের আইডিয়াগুলো থাকার জন্য, মানে স্কিল থাকার কারণে সে কিন্তু এই জবটা পাচ্ছে। আর আমি শেষ যে কথাটা বলবো এটা হচ্ছে যে একটা ভয়ানক চিত্র হচ্ছে 10 থেকে 17 বছরের একটা স্টাডি আছে যে 32% কিশোর কিশোরীরা মানে 3টি কারণে সুইসাইড করে। এটা হলো অনলাইন সহিংসতা, সাইবার বুলিং এবং ডিজিটাল হ্যারাসমেন্ট। এবং প্রতিবেদন বলছে 14 থেকে 22 বছরের মধ্যে সাইবার বুলিং এর শিকার অত্যাধিক। সুতরাং এখন এটা ভাবার সময় হয়েছে যে সুইসাইড নিয়ে যদি আমরা কাজ করি, এই সাইবার বুলিং, অনলাইন সহিংসতা এবং ডিজিটাল হ্যারাসমেন্ট এই জায়গাগুলো নিয়ে আসলে কাজ করতে হবে। মানে যদি আমরা আমাদের এই জেনারেশন যারা যে এই 10 থেকে 17 বছরের এই জেনারেশনটাকে যদি বের করে নিয়ে আসতে। ধন্যবাদ। জি স্যার, বুঝতে পারছি। আমরা লাইভের অনেক সময় নিয়ে নিয়েছি, প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতন হয়ে গেছে। তো আমরা আজকে আমাদের লাইভটাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো আমি লাস্ট একটা প্রশ্ন আমাদের ইউসুফ স্যারের কাছে, এবং আমি এই প্রশ্নটা এটাই বলবো যে আজকে যারা অনেকেই কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করেছেন এবং অনেক গুরুত্বপূর্ণ কমেন্টস করেছেন, প্রশ্ন করেছেন, এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা আমাদের দর্শকদেরকে অনেক ভালো ভালো প্রশ্নের উত্তর দিতে পেরেছি এবং কিছু অজানা তথ্য আমরা জানাতে পেরেছি। একটা কমেন্ট পড়ে আসতে যাচ্ছি আমি। একজন লিখেছেন, ক্যাম্পাসে ক্যারিয়ার বিষয়ক ভালো ভালো সেমিনার করলে স্টুডেন্টরা নিজের বিষয়টা বুঝবে, অনেক জব সম্পর্কেও জানবে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে পিছিয়ে পড়ে ভুল সিদ্ধান্ত নেবে না। হ্যাঁ, অবশ্যই। আসলে হুট করে সিদ্ধান্ত নেওয়ার পরে দেখা গেছে আমি ভুল নিয়েছি কিনা বা অথবা সঠিক নিয়েছি কিনা এরকম এটা তো মন্তব্য ছিল, প্রশ্ন তো ছিল না, এটা তো মন্তব্য। স্যার মন্তব্য আমি বলতে চাই স্যার, মন্তব্য। তো আমি বলবো যে আসলে অবশ্যই আমাদের এরকম ক্যারিয়ার সেমিনার বলা বা বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করা দরকার, বিশ্ববিদ্যালয়ের সংগঠনগুলো রয়েছে। তো আমি আমার স্যারকে একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আমি মনে হয় আমি প্রশ্নটা করেছিলাম কিন্তু আসলে হয়তো নেট সমস্যার কারণে বুঝতে পারেন নাই, যে আসলে সহপাঠীদের ভূমিকা আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘ সময় সহপাঠীদের সাথে থাকা হয়, হলে হোক বা মেসে হোক, আসলে তাদের প্রতি আপনাদের কি ধরনের নির্দেশনা থাকবে যে একজন সুইসাইড অ্যাটেম্প নিতে চাচ্ছে, ঠিক আছে, তার প্রতি আসলে কি ধরনের সহানুভূতি দেখাতে পারে শিক্ষার্থীরা, বা একটা লক্ষণ যদি বলতেন আর কি, বা কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে? মানে তোমার প্রশ্নটা কি আমি এই আলোচনাটা আমরা করে ফেলছি, মানে আমরা অলরেডি এই আলোচনাটা অলরেডি আচ্ছা বলেছে, তাও একটু বলি। আমি যখন একটা ছাত্র বা একটা ছাত্রী ইউনিভার্সিটিতে চলে আসে বা ডরমিটরিতে থাকে, তখন তার লোকাল গার্ডিয়ান বলো, স্থানীয় গার্ডিয়ান বলো, সব কিন্তু তার বন্ধু বান্ধব হয়ে যায়, বা তার রুমমেট বলো বা তার সহপাঠীরা বলো, তার পড়াশোনার সাথে একজন বা থাকা সে, তার মানে হচ্ছে সোল রেসপন্সিবিলিটি কিন্তু পড়ে যাচ্ছে তার আশেপাশে কে থাকছে, সে তার বন্ধু হোক, সিনিয়র হোক, জুনিয়র হোক। জুবাইর রাহান একটা প্রশ্ন করেছিল যে আমরা আমাদের শারীরিক প্রবলেম গুলোকে ট্রেস করতে পারি, মানসিক প্রবলেম গুলোকে ট্রেস করতে পারি না। মানসিক প্রবলেম গুলো ট্রেস করতে পারি, আমরা নিজেরা পারি না, আমাদের সহপাঠীরা পারি। যখন আমি দেখছি যে আমার বন্ধু রেগুলার আগের মতো ক্লাস করছে না, সে ওই যে স্যার বলেছে ঠিক মতো খাচ্ছে না, ঠিক মতো ঘুমাচ্ছে না, ঠিক মতো সে তার ফোন রিসিভ করছে না, গোসল করছে না, সে অন্যমনস্ক হয়ে যাচ্ছে, অ্যাবসেন্ট মাইন্ডেড রয়েছে, এই সিমটম গুলো দেখে বুঝে নিতে। এখন কি স্টেপ নিতে পারি? স্টেপ হচ্ছে প্রথমত সবার আগে কিন্তু বন্ধুর ভূমিকা। আমি বলেছি যখন তুমি আগে প্রশ্ন করেছো যে শিক্ষককে বোঝার আগে কিন্তু বন্ধু বুঝে যায়, আমাদেরকে বলে স্যার ও অসুস্থ, স্যার ওর প্রবলেম চলছে, তার মানে ওর ভূমিকাটা সবার আগে। ওকে প্রথমে ট্রাই করতে হবে ওকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা, বেশি বেশি সময় দেওয়া, এবং তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কেন সে ডিপ্রেস এই বিষয়টা থেকে ফাইন্ড আউট করতে হবে। কারণ কি, আমরা সবসময় বলি, হুমায়ুন ফরিদের একটা লাইন আছে, একমাত্র বন্ধুর কাছেই মনে পৃথিবীর সবকিছু শেয়ার করা যায়, টিচারের কাছে, বাবা মার কাছে, অন্য কারোর কাছে কিন্তু করা যাচ্ছে না। তার মানে সুইসাইডাল এই ব্যাপারটাকে রিডিউস করার ক্ষেত্রে ফ্রেন্ডশিপ বা সহপাঠীরা সবচেয়ে বেশি ভাইটাল রোল প্লে করে। ইভেন আমরা যদি চিন্তা করি, তুমি আমি একটু জানি না বিষয়ে উদ্ধৃতি দিতে চাই, আমাদের ইউনিভার্সিটিতে একটা হল ছিল, সিঙ্গেল রুমের হল। ইভেন ওই হলে একটা রুমে একটা মানুষ করে থাকতো। ইভেন সুইসাইডে সবচেয়ে বেশি এগিয়ে ছিল, একা একা থাকতো, কোনো কিছু শেয়ার করা ছিল না, কিছু হতো ঝুলে যেত। তারপরে তুমি যখন বন্ধু বান্ধবের কাছে থাকবা, তোমার মানুষ কিন্তু মরে অব্যক্ত কথার পারে, ওই যে একটু আগে স্যার বলেছিল, কথাটা বলতে হবে, তোমার ভিতরে যা আছে ওগুলো বলতে হবে, যত বেশি বলা যাবে তত বেশি রিলিজ। আমরা যেমন আমার এক বন্ধু বলেছে, সাইকোলজিস্টের কাছে আমরা কিন্তু যাই 1 ঘন্টা খরচ করি যাতে আমার কথাগুলো শোনে। এই পৃথিবীতে শ্রোতার প্রচুর অভাব, কেউ কারো কথা মনোযোগ দিয়ে শুনতে চায় না। তুমি দেখবা
তুমি 2 ঘন্টা 4 ঘন্টা কেউ তোমার কথা শুনবে না। এরকম লেভেলের যদি ফ্রেন্ড তুমি ক্রিয়েট না করো, তাইলে ওই বন্ধুকে শ্রোতার ভূমিকাটা পালন করতে হবে, সবচেয়ে ইম্পর্টেন্ট। যে হ্যাঁ, তার লাইফে একটা প্রবলেম চলছে, এই প্রবলেমের ব্যাপারটা সে আমাকে যেতে বলতে পারে। বলতে পারা মানে কি, 50% রিলিজ কিন্তু সে হয়ে যাচ্ছে। এই হচ্ছে বিষয়। তার মানে ফ্রেন্ডদের ভূমিকা সবার আগে। তারপর তারা যদি চেষ্টা করে না পারে, তারা শিক্ষকদের শরণাপন্ন হবে, ফ্যামিলির মধ্যে শরণাপন্ন। কিন্তু তাকে একা ছাড়া যাবে না ওই মুহূর্তে, যখনই দেখবে যে তার মেন্টাল সিচুয়েশন ভালো না। এটা ক্যান্সারের চেয়েও ভয়াবহ হয়, রিপিট। এটা মানসিক অস্বস্তি বা মানসিক বিষাদ ক্যান্সারের চেয়েও ভয়াবহ। তুমি ক্যান্সারকে তো কেমোথেরাপি দিতে পারবা, এটা থেরাপি তো কি, এটা কি থেরাপি কাজ করবে এক্সাক্ট বলা যাচ্ছে না। একটা মানসিক রোগীর আমরা যতগুলো কথা বলছি সব হাইপোথেটিক্যাল, যে এটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো হবে, মানে এক্সাক্ট আমরা কিছুই বলতে পারবো না যে কোন মানুষের ক্ষেত্রে কোন জিনিসটা তার মানসিক বিষাদকে দূর করবে। তার মানে আমাদের সবগুলো উইন্ডোকে নক করতে হবে। এই হচ্ছে বিষয়, অনেক ভূমিকাই আছে ভাই। মানে হচ্ছে জি একা ওই যে একাকিত্ব তাকে দেওয়ার কোনো সুযোগ নেই। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, জি স্যার, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন। আমি আবার দুঃখিত যে আমার রিপিট প্রশ্ন করার জন্য, কারণ আমি নেট সমস্যার কারণে শুনতে পাইনি। তো আজকে আমরা আমাদের লাইভ সেশনের কোনো শেষ সমস্যা নেই। পর্যায়ে হ্যাঁ। চলে এসেছি। আমরা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ আচ্ছা, করছি আমি এবং আমি আমি 30 সেকেন্ড জাহাঙ্গীর স্যারের প্রতি কৃতজ্ঞতা। আমি অনেক কিছু শিখেছি। আমি ওনার বয়সে অনেক ছোট। আমি রিয়েলি অনার্ড যে ওনার সাথে একসাথে স্ক্রিন শেয়ার করতে পেরে। আমি অনেকক্ষণ ধরে যখন তুমি ডিসকানেক্টেড ছিলাম, আমি হোস্টের ভূমিকা পালন করছিলাম, মানে বুঝতেই থ্যাংক ইউ স্যার। পারছো। আমার আসলে থ্যাংক ইউ এটা স্যার। আমার কাছে লজ্জার। ওনার পাশে যদি আমি মানে কো গেস্ট মনে করি নিজেকে, আমি হোস্টের ভূমিকাই পালন করতে পছন্দ করছি। কারণ স্যার এত কিছু জানে, এত কিছু জানে, সত্যি কথা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক না ইউ। না 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 না, ঠিক আছে। আমরা আমরা তো পুরনো হয়ে যাচ্ছি, মানে কিন্তু এখনকার জেনারেশন, মানে বিশেষ করে যে জেনজি বলছি, বা এই যে মিলেনিয়াল, কিংবা এই যে আগামী যে জেনারেশন আসতেছে আলফা বা বিটা, হ্যাঁ, এরা আলফা আলফা মানে আলফা এরা আলফা। অনেক বেশি স্মার্ট, আপনারা অনেক বেশি স্মার্টার। তো সো আমি আমাদের জন্য আমিও অনেক স্যার, কিছু জেনেছি, আমাদের মানে জন্য আমার কাছে ভালো লাগছে। আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ। আমরা প্রত্যেকটা জেনারেশন আসবে, আমাদের নিজেদেরকে ভেঙে ভেঙে গড়তে হবে। আমাদের জন্য অনেক চ্যালেঞ্জ। আমরা হয়তো আফজালের সন্তানকে পড়াবো, আমরা হয়তো বা আমার সন্তানকে পড়াবো, তখন কিন্তু আমাদের জন্য এটা বিশাল চ্যালেঞ্জ। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ, আপনাদের সবাইকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি আমাদের ভিউয়ার্স যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আজকে আমাদের লাইভ সেশনটি এখানে শেষ হতে যাচ্ছে। আপনারা যে যেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলেন সবাইকে অনেক ধন্যবাদ এবং কমেন্ট করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ধন্যবাদ থেকে। আফজাল, তোমাকেও আফজালকেও ধন্যবাদ। অনেক অনেক ভালো অনেক একটা ধন্যবাদ। সেশন। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন আপনার আশেপাশের বন্ধু পরিচিত জন যারা রয়েছেন তাদের যেন এই সুইসাইডের প্রতি আকৃষ্ট না হয় এবং তাদেরকে এই ট্রমা থেকে বের হয়ে নিয়ে আসা কিভাবে যায় সেই প্রচেষ্টা থাকলো। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ। স্যার আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।